আজকের ক্লাসে আমরা স্পেসিফিকলি ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করব, কারণ টেকনিক্যালের ক্লাস অনেকটা আমাদের হয়েছে। যদি সম্ভব হয়, টাইম পাই, আবার টেকনিক্যাল কিছু ক্লাস তোমাদের সামনে প্রেজেন্টেশন করব। এবং আজকে স্পেসিফিকলি আমরা ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করব। ফান্ডামেন্টালের ডিটেলস বোঝার চেষ্টা করব। প্রথমত আমরা ভালো করে জানি ফান্ডামেন্টাল এমন একটা মাধ্যম যার মাধ্যমে আমরা ইনভেস্টমেন্টের জন্য স্পেসিফিকলি স্টক সিলেকশন, স্টক প্ল্যানিং করি। তো ফান্ডামেন্টাল এমন একটা প্রসেস যেখানে লস সম্ভাবনাটা অনেক কম থাকে এবং খুব বেশি স্টাডি করতে হয় না, খুব বেশি পড়াশোনা করতে হয় না। কম পড়াশোনা করলেও এটা এখান থেকে প্রফিটেবল হওয়া যায়, এবং বেশিরভাগ লোক কিন্তু ফান্ডামেন্টাল থেকেই প্রফিটেবল। ট্রেডিং থেকে প্রফিটেবল খুব কম লোক আছে। তো ফান্ডামেন্টালটা আমরা সেভাবে ডিপলি স্টেপ বাই স্টেপ শিখবো, সাথে সাথে সুইং ট্রেডিংটাও শিখবো। তো আজকে ফান্ডামেন্টালের প্রথম কাজ হচ্ছে কি, একটা ভালো স্টক, একটা যে ভালো স্টক সেটা কিভাবে বুঝবো, তার কিছু গুণ থাকে। সেই গুণগুলো কি কি সেই তার উপরে আমরা আলোচনা করব। তার জন্য নর্মালি আমি ক্রম ব্রাউজারে যাচ্ছি, গিয়ে সেন্সিবল একটা ওয়েবসাইট আছে। সেন্সিবল, যেখান থেকে আমরা অ্যানালাইসিসটা করবো। অনেক ওয়েবসাইট আছে, তোমরা সেন্সিবল থেকে। আচ্ছা, প্রথমত আমার সাউন্ড শোনা যাচ্ছে, একটু জানাবে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে সব। ওকে ওকে, চলো ঠিক আছে, চলো ক্লিক করো। এবং টেকনিক্যালের কিছু পার্ট লাস্ট আমরা হয়তো আলোচনা করব, কতদূর কি তোমরা পারছো, কোথায় সমস্যা হচ্ছে যদি সম্ভব হয়। বাট আজকে আমরা পিওরলি ফান্ডামেন্টালটাকে বুঝবো, কারণ আমরা যতটুকু জানি বা বুঝি, এট দ্য এন্ড লাস্ট টাইম পর্যন্ত ফান্ডামেন্টালটাই তোমাদের মেন কাজে আসবে। টেকনিক্যালটা খুব বেশি কাজে আসবে না। টেকনিক্যাল এমন একটা ব্যাপার হয় না, যারা অ্যাকচুয়ালি ফুল টাইম ট্রেডার, যারা অন্য কোনো কর্ম করে না, অ্যাকচুয়ালি তাদের জন্য টেকনিক্যালটা এবং তাদের জন্য ট্রেডিংটা। এবং যারা মনে করে কোনো কাজের সাথে ব্যস্ত আছে, তারা কিন্তু এক্ষুনি টেকনিক্যালটা শুরু করতে পারবে না, কারণ তাদেরকে ব্যাক টেস্ট প্রচুর করতে হবে, ট্রেডিং জার্নাল মেনটেন করতে হবে। সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। বাট ফান্ডামেন্টালটা এমন একটা মাধ্যম, তোমরা চাইলে কালকে থেকে ট্রেডিং ইনভেস্টমেন্ট শুরু করতে পারবে। তার জন্য আমরা ফান্ডামেন্টালটার উপর বেশি প্রেশার দেবো, এবং টেকনিক্যালটা অবশ্যই থাকবে, কারণ টেকনিক্যাল অলরেডি আমাদের 7-8টা ক্লাস হয়েছে। অবশ্যই পারলে আরো কয়েকটা ক্লাস দেবো। তো ফান্ডামেন্টালটা এই জন্য শুরু করতে চাইছি যাতে তোমরা এখনই ইনভেস্টমেন্টটা শুরু করতে পারো। আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে লস খুব কম টাইম হয়, আমরা ভালো করে জানি। এখানে প্রফিটই প্রফিট বেশিরভাগ টাইম হয়, যদি আমরা ঠিকঠাক অ্যানালাইসিস করতে পারি। তো নর্মালি স্কিনার অ্যাপস আছে, তোমরা চাইলে নিজেরাই ক্রম ব্রাউজার থেকে সার্চ করতে পারো স্কিনার, বা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারো। স্কিনার অ্যাপস এর মাধ্যমে আমরা অ্যানালাইসিস করব। তো টোটালি এখানে কোনো একটা কোম্পানি সম্বন্ধে আমরা অ্যানালাইসিস করব মনে করে নাও। সাপোজ উদাহরণ হিসেবে আমরা সবাই চিনি যাকে, রিলায়েন্স ইন্ডাস্ট্রি। রিলায়েন্স ইন্ডাস্ট্রি আমরা ভালো করে চিনি, বা এটাকে সবাই চেনে। আরেকটু যদি ডিটেলসে যাই, আমরা দেখবো যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সবাই আমরা চিনি। মানে এগুলো আমাদের ইন্ডিয়ান লিটেস্ট কোম্পানি। যেমন আমরা উইপ্রো, এগুলোকে আমরা চিনি। তো এই সমস্ত কোম্পানির মধ্যে কোন কোম্পানিটা ভালো, কোনটা খারাপ, সেটা কিন্তু আমাদেরকে আগে অ্যানালাইসিস করা শিখতে হবে। তো সেটার মাধ্যমে সেটা কিছু প্রসেস থাকে, তো সেটা আমরা আজকে ফান্ডামেন্টালের প্রথম পার্টে আলোচনা করবো। উইপ্রো এমন একটা কোম্পানি, অনেকে হয়তো জানো না। আজ থেকে প্রায় 50 বছর আগে ধরে নাও, যদি কেউ 1,000 টাকা ইনভেস্টমেন্ট করে রাখতো না, আজকে ডেটে নাই নাই করে প্রায় 500 কোটি টাকার কাছাকাছি মালিক হয়ে যেত, শুধুমাত্র 1,000 টাকা ইনভেস্টমেন্ট যারা করে রেখেছিল। তো ইনভেস্টমেন্টের পাওয়ার কতটা, আমরা যেমন রাকেশ জুনওয়ালার কথা যদি বলি, 5,000 টাকা দিয়ে শুরু করেছিল, আজকে ডেটে মোটামুটি প্রায় 50,000 কোটি টাকার মালিক। বিজয় কেরিয়ার কথা যদি বলে থাকি, বিজয় কেরিয়ার প্রায় আজকে ডেটে ও প্রায় 14-15 হাজার টাকা দিয়ে শুরু করেছিল, আজকে ডেটে আনুমানিক প্রায় 35-40 হাজার কোটি টাকার মালিক। তো উইপ্রো একটা এমন স্টক না, প্রচুর স্টক এরকম আছে মার্কেটে যারা অলরেডি মানে 100 টাইমস, 200 টাইমস, 1000 টাইমস প্রফিট দিয়ে ফেলেছে, 1000 টাইম এক্স হয়ে হয়ে গেছে। তো সেই জন্য আমরা স্পেসিফিকলি ইনভেস্টমেন্টের উপর বেশি প্রেসার ক্রিয়েট করবো, যাতে তোমরা অ্যাকচুয়ালি ইনকাম করতে পারো। তো তার জন্য প্রথম যে একটা কোম্পানি নিয়ে আমি উদাহরণ হিসেবে দেবো, রিলায়েন্স ইন্ডাস্ট্রি প্রথমত উদাহরণ হিসেবে দেবো। এটা না যে আমি এটা তোমাদেরকে বাই করতে বলছি। তো প্রথমত আমরা কিছু ক্রাইটেরিয়া এখানে অ্যাড করব। এখানে কিছু কিছু আছে, মার্কেট ক্যাপ, কারেন্ট প্রাইস, হাই লো, স্টক পি, বুক ভ্যালু, ডিভিডেন্ড, আরওসি, আরওই, ফেস ভ্যালু, আরো কিছু আমরা এখানে অ্যাড করব। যেমন মনে করে নাও, আচ্ছা, ডেপ, সরি, আমাদেরকে লগ ইন করে নিতে বলছে এখানে, আমি লগ ইন করে নেবো একবার। তোমাদের হয়তো বলবে প্রথমবারে করলে। চলো আবার রিলায়েন্সটাকে কানে দিতাম। লগ ইন করে নিলে কি হয় না, ডাটাটা থেকে যায়। তো লগ ইন করা সাথে সাথে আমার ডাটা অলরেডি চলে এসছে।
তো আজকে আমরা এইগুলো নিয়ে আলোচনা করবো। স্পেসিফিকলি একটা কোম্পানি ভালো কি খারাপ তার একটা বেসিক আইডিয়া আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। তো প্রথমত আমি পেন্সিলটাকে অন করি। কারো কোনো প্রশ্ন থাকলে এখন করবে না, আমি তোমাদেরকে প্রশ্ন করার স্কোপ দেবো, অবশ্যই প্রশ্ন করার স্কোপ দেবো। খাতা পেনে নোট ডাউন করবে যেখানে যেখানে ডাউট হবে, ঠিক আছে? এক সেকেন্ড, কেউ একজন আনমিউট করে রেখেছে। রাহুল, রাহুল বাবু আনমিউট করো প্লিজ। থ্যাংক ইউ। তো প্রথমত একটা কোম্পানি, জাস্ট একটা কোম্পানি আমরা ভালো করে সবাই চিনি, সেই জন্য এর উদাহরণটা দিলাম। আজকের ডেটে, আজকের লাস্ট বিকাল 3টে 3:30 পর্যন্ত যেটা মার্কেট খোলা ছিল তার ডাটা অনুযায়ী আজকের ডেটে কোম্পানিটা অলরেডি 0.55% প্রফিট দিয়েছে আজকের ডেটে। তো আমরা ভালো করে জানি, আমরা যদি কোনো ব্যাংকে টাকা রাখি, ইনভেস্টমেন্ট করি, ব্যাংক ম্যাক্সিমাম 6 to 7%, 6 to 7% ম্যাক্সিমাম বছরে প্রফিট দেবে। তো এখানে আজকের ডেটে দেখো 0.5% হয়ে গেছে। তার মানে তোমরা যদি ঠিকঠাক অ্যানালাইসিস করে ইনভেস্টমেন্ট করতে পারো তাহলে ব্যাংকের তুলনায় কম করে 10 গুণ প্রফিট করতে পারে, কম করে 10 গুণ প্রফিট করতে পারবে, কম করে বলছি। যারা একটু ভালোভাবে ক্লাসটা করবে এবং ভালোভাবে রিসার্চ করা শিখবে, 10 গুণ তো দূরের কথা, এখানে 9 তারা 30 গুণ, ব্যাংকের তুলনায় 30 গুণ বেশি প্রফিট করতে পারবে। তো চলো, সেটা ডিপেন্ড করে তোমরা কতটা প্র্যাকটিস করছো, ক্লাসের পরে কতটা স্টাডি করছো, কতটা সময় দিচ্ছ, সেটা ডিপেন্ড করে। কারণ ইনভেস্টমেন্টটা এমন একটা ব্যাপার আছে, এটা না যে তোমাকে মার্কেট আওয়ার্সে ফলো করতে হবে, মার্কেট যখন খোলা থাকে তোমাকে ফলো করতে হবে। ইনভেস্টমেন্ট এমন একটা পার্ট, তুমি রাত্রেবেলা অফ টাইম, যখন তোমার অফ টাইম থাকবে তখনই স্টাডি করো, তারপরে মার্কেট আওয়ার্সে যদি একটু টাইম বের করে বাই করে নাও, বাই করে রেখে দাও। আর মাথা লাগানোর দরকার নেই, ফের আবার যখন মনে হবে একটা সময় সেল করে দাও। এর জন্য তোমার স্পেসিফিকলি কাজ বন্ধ করতে হবে না, কাজের মধ্যে দিয়ে ফাঁক খুঁজতে হবে না। একদম অফ টাইমে প্র্যাকটিস করো, যে কোনো সময় বাই সেল করে দাও মার্কেট আওয়ার্সে। তো প্রথমত মার্কেট ক্যাপ। মার্কেট ক্যাপ বলতে কি বোঝাচ্ছে? অ্যাকচুয়াল কোম্পানিটার ভ্যালু, এই কোম্পানিটা কত বড়। সম্পূর্ণ কোম্পানিটা যদি কিনতে চাও ফ্রি ফ্লোট শেয়ার অনুযায়ী, এই কোম্পানিটার মূল্য প্রায় 17,85,370 কোটি টাকা। এই কোম্পানিটার মূল্য অ্যাকচুয়াল 17,85,370 কোটি টাকার কাছাকাছি কোম্পানিটা বলে। যদি সম্পূর্ণ কোম্পানিটা কিনতে যাও তোমাকে এত টাকা দিতে হবে। তো এটা কোম্পানিটার সম্পূর্ণ মূল্য বোঝায়। মার্কেট ক্যাপ মানে কোম্পানিটার মূল্য বোঝায়। এবার মার্কেট ক্যাপকে আমরা 3 ভাগে ভাগ করেছি। মার্কেট ক্যাপকে আবার আমরা 3 ভাগে ভাগ করেছি। কিভাবে ভাগ করেছি দেখো, মার্কেট ক্যাপকে একবার একটা ভাগ করেছি লার্জ ক্যাপ, তারপর একটা মিড ক্যাপ, তারপর একটা স্মল ক্যাপ। তো লার্জ ক্যাপ কাকে বলবো? এই যে মার্কেট ক্যাপ মোটামুটি 20,000 কোটি টাকার বেশি, 20,000 কোটি টাকার, 20,000 শেয়ারের বেশি মিনিমাম, তাকে আমরা লার্জ ক্যাপ বলবো। এই লার্জ ক্যাপ, এই যা এর দেখতে হচ্ছে যে প্রায় 17 লক্ষ কোটি টাকা, তার মানে অনেক বেশি। লার্জ ক্যাপ তো অবশ্যই, তো লার্জ ক্যাপ অবশ্যই, কিন্তু লার্জ ক্যাপের থেকে অনেক বেশি আছে। 20,000 কোটি টাকার বেশি যদি মার্কেট ক্যাপ হয় তাকে আমরা লার্জ ক্যাপ বলবো। এই লার্জ ক্যাপ আমাদেরকে কি এই যে 3 ধরনের মার্কেট ক্যাপ আছে, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। তো মিড ক্যাপটাকেও তোমাদেরকে বলে দিই, লেস দ্যান 20,000 কোটি টাকা থেকে শুরু করে, 20,000 কোটি টাকার নিচ থেকে শুরু করে মোটামুটি আমরা বলতে পারি লাস্ট 10-15 পর্যন্ত করতে পারি। মানে 5,000 কোটি টাকা উপর থেকে, 5,000 কোটি টাকা থেকে শুরু করে প্রায় 20,000 কোটি টাকা পর্যন্ত যারা আছে তাদেরকে আমরা মিড ক্যাপে রাখি। তারপরে স্মল ক্যাপে কাকে রাখি? যার 5,000 কোটি টাকার থেকে কম, থেকে 0 পর্যন্ত, একে আমরা স্মল ক্যাপ বলি। এবার দেখো, এই যে লার্জ ক্যাপ ব্যাপারটা আছে না, এইখানে কি হয়, এই কোম্পানি তুমি যখন এখানে এইটা দেখে বুঝবি যেটা লার্জ ক্যাপ, তার মানে এখানে কিন্তু রিস্ক কম, প্রফিট কম। আনুমানিক উদাহরণ হিসেবে যদি বলি, সারা বছর হয়তো তুমি এখান থেকে 30% প্রফিট পাবে, কিন্তু রিস্ক লো রিস্ক। বেশিরভাগ বড় বড় কোম্পানি, বড় বড় লোকরা, বড় বড় ব্যাংক, তারা কিন্তু লার্জ ক্যাপে টাকা লাগায়। তুমি যে ব্যাংকে টাকাটা রাখছো, ব্যাংক ম্যাক্সিমাম টাইম তোমার টাকাটা কিন্তু লার্জ ক্যাপেই রাখে, কারণ লার্জ ক্যাপে রিস্ক কম, প্রফিটও কম। 30% হয়তো বেশি, অনেক সময় লার্জ ক্যাপ 15%ও প্রফিট দেয়, 10%-এরও প্রফিট দেয়। কারণ এখানে রিস্কটা অনেক কম থাকে, রিস্কটা অনেক কম থাকে, তোমার টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা প্রায় 99% থাকে না। সেই জন্য বেশিরভাগ কোম্পানি, তুমি এলআইসি তে টাকা রাখছো, তুমি খেয়াল করে দেখাবে, তোমাদেরকে দেখো এখন এলআইসি কোথায় ইনভেস্টমেন্ট করেছে এই মাসে, বা কোথায় ইনভেস্টমেন্ট করতে চলেছে, বা বড় বড় কোম্পানিরা কোথায় টাকা লাগাচ্ছে এই মাসে, সেটা নিয়ে আমরা ধীরে ধীরে করে যদি সম্ভব হয় আলোচনা করব। তো চলো, তাহলে লার্জ ক্যাপ বুঝলাম। লার্জ ক্যাপ এমন একটা ব্যাপার যেখানে রিস্ক কম, প্রফিটও কম। এখানে মোটামুটি 15 থেকে 30% কাছাকাছি প্রফিট পেতে পারো, আর রিস্কটা কম। তারপরে মিড ক্যাপ। মিড ক্যাপের ক্ষেত্রে কি, লো মিনিমাম, মিডিয়াম রিস্ক, তার মানে আর মিডিয়াম
প্রফিট, এখানে মোটামুটি তুমি 70 থেকে 100% পর্যন্ত প্রফিট পেতে পারো, বা এর বেশিও হতে পারে। এখানে রিস্কটা একটু লার্জ ক্যাপের তুলনায় রিস্কটা একটু বেশি, মিডিয়াম রিস্ক আর মিডিয়াম প্রফিট। আর স্মল ক্যাপ হাই রিস্ক, এখানে হাই রিস্ক। যার মার্কেট ক্যাপ 20,000 কোটি, 5,000 কোটি টাকা কম বা 5,000 কোটি টাকা কম থেকে, তাদেরকে আমরা বলে থাকি স্মল ক্যাপ। এর হাই রিস্ক আর হাই প্রফিট। এ অনেক সময় তোমাদেরকে একটুখানি এলসিডি ইনভেস্টমেন্ট দেখেছিলাম, এলসিডি ইনভেস্টমেন্ট যদি তোমাদেরকে দেখাই একটু বুঝতে পারবে। এর স্মল ক্যাপ, তো এখানে প্রফিট কতটা যেতে পারে তোমার আইডিয়া নেই। তোমার টাকা এখানে অনেক সময় জিরো হয়ে যেতে পারে, অনেক সময় জিরো হতে পারে। আর প্রফিট তোমার 1 টাকা অনেক সময় 1 লাখে চলে যেতে পারে, 1 টাকা অনেক সময় 1 লাখে চলে যেতে পারে। তো আমি তোমাদেরকে একটা উদাহরণ হিসেবে দেখাই। এই যে কোম্পানিটা আছে এখন, এর মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছ কত, মাত্র 2,187 কোটি টাকার কাছাকাছি চলছে। আজকে ডেটে দেখতে পাচ্ছি 1 লক্ষ টাকা শেয়ারটার দাম। কিন্তু একটা সময় এই শেয়ারটার দাম ছিল প্রায় 3 টাকা 4 টাকা। দেখাবো তোমাদেরকে, চার্টে যাই, মেবি দেখা যাবে। তো খেয়াল করে নাও, এখানে এই জায়গাটাকে খেয়াল করো, এই জায়গাটাকে খেয়াল করো 2024-এ, এই 2024-এ কত দাম চলে গেছে দেখো। একটু তোমাদেরকে মার্ক করে দেখাই, খেয়াল করো। 2024-এ 21শে জুন 2024-এ দাম ছিল 3 টাকা 53 পয়সা। 21শে জুন 2024-এ, 21শে জুন 2024-এ দাম ছিল 3 টাকা 53 পয়সা। 2024-এই দামটা, 21শে জুন থেকে 8ই নভেম্বর 2024, মানে 5-6 মাস হয়েছে। 5-6 মাসের মধ্যে ক টাকা ছিল, 3 টাকা 53 পয়সা স্টক 3,30,000 পার হয়ে গেছে, জাস্ট 5-6 মাসের মধ্যে। এটা স্মল ক্যাপ। তো এখানে যারা মোটামুটি 10 টাকা লাগিয়ে রেখেছিল, তারা নাই নাই করে প্রায় 10 লক্ষ টাকার মালিক হয়ে গেছে। তো এটা স্মল ক্যাপের মধ্যে পারে, এখানে রিস্ক অনেক হাই থাকে, অনেক সময় জিরো হয়ে যেতে পারে টাকা। এবং এর মধ্যে এই যে স্মল ক্যাপটা এখান থেকে এখানে উঠেছে, এর পিছনে লজিক ছিল। এটা না যে আমরা স্মল ক্যাপে টাকা লাগালে লস হবে, অনেক স্মল ক্যাপ এখনো মার্কেটের মধ্যে আছে যেখানে টাকা লাগালে তুমি মালামাল হতে পারো। এমন অনেক স্মল ক্যাপ আছে, সেগুলো কিভাবে অ্যানালাইসিস করতে হয়, সেগুলো কিভাবে ফাইন্ড আউট করতে হয়, সেগুলো আমরা ধীরে ধীরে করে বোঝার চেষ্টা করি যদি সম্ভব হয়, টাইম থাকে। চলো তাহলে আমরা আবার রিলায়েন্সে ফিরে যাই। তাহলে আমরা বুঝলাম মার্কেট ক্যাপ অনুযায়ী শেয়ারটাকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মিড লার্জ ক্যাপ বড়, একটা মিড ক্যাপ, একটা স্মল ক্যাপ। মার্কেট ক্যাপকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, তো এটা বুঝতে পারলে। এর পরবর্তীতে এটা নর্মাল জিনিস, কারেন্ট প্রাইস। সবাই যেন বর্তমান যে মূল্যটা চলছে দেখতে পাচ্ছি 1370 বর্তমানে যে দামটা চলছে এই শেয়ার, এই কোম্পানির এক একটা শেয়ারের বর্তমান দাম, আজকের ডেটের দাম দেখতে পাচ্ছি 25শে আগস্ট, আজকের 25শে আগস্ট। তো আজকের ডেটে বর্তমানে দাম চলছে 1317 টাকা। এটা কোনো ব্যাপার না, এটা বেশি বোঝারও দরকার নেই, এটা নর্মাল জিনিস। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে কি হাই আর লো। অর্থাৎ এই স্টকটা 1 বছরের মধ্যে, এটা 1 বছরের হাই নয়, 1 বছরের মধ্যে স্টকটা সর্বোচ্চ নিচে পড়েছিল 1250 টাকা পর্যন্ত নিচে নেমেছিল। মানে স্টকটা এইভাবে এখান থেকে শুরু হয়েছিল, মনে করো 1250 টাকা থেকে শুরু হয়েছিল, হয়ে স্টকটা গেছিল প্রায় 1612 টাকায় গেছিল, গিয়ে আবার একটু পড়েছে, পড়ে এখন দাঁড়িয়ে আছে কত টাকায়, 1317 টাকায় দাঁড়িয়ে আছে। এই স্টকটা স্ট্যাটাস, সেটা আমরা বুঝতে পারি স্টকটা সর্বোচ্চ কত নিচ থেকে শুরু করেছিল এবং কত উপরে গেছিল 1 বছরের মধ্যে। তো 1 বছরের এটা লো, এটা হাই, এটা সহজ ব্যাপার বুঝে নিলে তোমরা। তার পরবর্তী যেটা আসছে স্টক পিই, এটা আমাদের একটু টার্মস, এটা খুব ইম্পর্টেন্ট এবং একটু কঠিন, বাট আমি তোমাদেরকে খুব সহজ ভাষায় বোঝাবো, মানে একটা 5-6 এর ছেলেরাও বুঝতে পারবে সেভাবে বোঝাবো। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারবে, কোনো ডাউট থাকবে না। স্টক পি মানে প্রাইস টু আর্নিং রেশিও, প্রাইস টু রানিং রেশিও। প্রাইস মানে 1 টাকা, আমরা অ্যাকচুয়ালি প্রাইস ধরি, প্রাইস কি থেকে ধরা হয়, প্রাইস 1 টাকা কয়েন থেকে আমরা ধরি করি, এক প্রাইস 2 3 4 এইভাবে ধরি, 1 থেকে বা 50 পয়সা থেকে আমরা খুব কম টাইম ধরি, 1 থেকেই ধরে চলি। তো প্রাইস টু আর্নিং রেশিও মানে 1 টাকা ইনভেস্টমেন্ট করতে, 1 টাকা ইনকাম করতে কোম্পানিতে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হচ্ছে। এই কোম্পানিতে 23.9, তার মানে 1 টাকা প্রফিট করতে গেলে, প্রফিট পেতে গেলে এই কোম্পানিতে তোমাকে 23 টাকা 9 পয়সা ইনভেস্টমেন্ট করতে হচ্ছে। একটু আরো সহজ ভাষায় বোঝার চেষ্টা করো। মনে করো না কোন একটা কোম্পানির পিই, কোন একটা কোম্পানির পিই 30 ইজ ইকাল টু 1, তার মানে 1 টাকা ইনকাম করার জন্য 30 টাকা লাগাতে হচ্ছে। কোন একটা অন্য একটা কোম্পানির পিই মনে করো 10, তার মানে এখানে 1 টাকা ইনকাম করার জন্য 10 টাকা লাগাতে হচ্ছে। কোন একটা কোম্পানির পি 100, তার মানে এই কোম্পানিতে 1 টাকা ইনকাম করার জন্য 100 টাকা লাগাতে হচ্ছে। কোন একটা কোম্পানি পি মনে করো 7, তার মানে এই কোম্পানিতে 1 টাকা ইনকাম করার জন্য 7 টাকা লাগাতে হচ্ছে। কোন একটা কোম্পানি পি মনে করো 50, 0.50 পয়সা, 50 পয়সা।
তার মানে এই কোম্পানিতে 1 টাকা ইনভেস্টমেন্ট, 1 টাকা ইনকাম করার জন্য মাত্র 50 পয়সা লাগাতে হচ্ছে। তাহলে এইখানের মধ্যে সব থেকে ভালো পি কোনটাকে বলতে পারবে একজন, কেউ একজন বলো। 0.5। 10টা। না, অন্য কেউ একজন বলো। 0.5। একদম 0.5 নর্মাল জিনিস না, 0.5টা। কারণ 50 পয়সা লাগিয়ে 1 টাকা ইনকাম করতে পারছো, 1 টাকা ইনকাম করার জন্য 50 পয়সা লাগাতে হচ্ছে। আর এখানে 1 টাকা ইনকাম করে যে 100 টাকা লাগাতে হচ্ছে, তাহলে তুমি 100 টাকা লাগিয়ে 1 টাকা নেবে নাকি 50 পয়সা লাগিয়ে 1 টাকা নেবে? নর্মালি যত কম হবে তত ভালো। তাহলে আমরা বুঝলাম পি ব্যাপারটা কি। তার মানে পি ব্যাপারটা এটাই, যত বেশি পি হবে তত আমাদের জন্য ক্ষতিকারক, তত আমাদের বেশি টাকা লাগিয়ে 1 টাকা ইনকাম করতে হবে। তার মানে এই কোম্পানিতে তুমি 1 টাকা ইনকাম করার জন্য 23 টাকা 90 পয়সা লাগাতে হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারলাম পিটা অনেকটা হাই, এবং এই পিটা অ্যাকচুয়াল কতটা হওয়া উচিত, এই কোম্পানি বেশি পিটা কত হওয়া উচিত সেটা আমরা বুঝবো। তাহলে এইটুকু তোমরা বুঝতে পারলে স্টক পি মানে কি, পি মানে প্রাইস টু আর্নিং রেশিও। 1 টাকা ইনকাম করার জন্য কত টাকা দিতে হচ্ছে সেটা এখানে লেখা আছে। যেটা লেখা আছে 23 টাকা 90 পয়সা দিতে হবে, 1 টাকা তবে ইনকাম করে তোমাকে দেবে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। এখানে 23 টাকা লাগালে তবে তুমি 1 টাকা পাবে। চলো পরবর্তীতে বুক ভ্যালু। বুক ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট, বুক ভ্যালুটা খুবই ইম্পর্টেন্ট। বুক ভ্যালু বলতে কি বোঝাচ্ছে? কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটিস বা মাইনাস কারেন্ট লাইবিলিটিস করতে পারে। বর্তমানে এটা আমি একটু সহজ ভাষায় বোঝাই তোমাকে। মনে করে নাও আমি একটা কোম্পানির মালিক, সানি বুলস একাডেমি মনে করো আমি মালিক, উদাহরণ হিসেবে ধরছি। মনে করো আমার কোম্পানিতে মোটামুটি 3-4টে ল্যাপটপ আছে, দুটো রুম আছে, অফিস টফিস সমস্ত কিছু মিলিয়ে আমার কোম্পানির বর্তমান মূল্য বা আমার গাড়ি টাড়ি যা আছে বর্তমান মিলিয়ে মনে করে নাও 50 লাখ টাকার আমার কাছে অ্যাসেট আছে। অফিস টফিস মিলিয়ে 50 লাখ টাকা অ্যাসেট আছে। তবে এটা কিন্তু বর্তমানে আমার অ্যাসেট, আমি এগুলো যদি আমি সবকিছু যদি বিক্রি করে দিই তাহলে আমার কিন্তু 50 লাখ টাকা আসবে, আমরা বুঝতে পারছি। আর কারেন্ট লাইবিলিটিস মানে বর্তমানে দেনা। দেনা বলতে আমার ব্যাংকে একটা লোন আছে মনে করে নাও, গাড়ির লোন আছে মনে করে নাও, বা ল্যাপটপের লোন আছে মনে করে নাও, লোন টোন মিলিয়ে আমার এদিক সেদিক করে কেউ আমার কাছে টাকা পাবে, এই সমস্ত মিলিয়ে মনে করে নাও 20 লক্ষ টাকা, আমার 20 লক্ষ টাকা দেনা আছে, এটাকে লাইবিলিটিস বলছি। মানে দেনা, দেনাটাকে আমার লাইবিলিটিস বলি, আর এটা হচ্ছে অ্যাসেট বলি, এটাকে আমার অ্যাসেট বলি, অ্যাসেট বলি। মানে আমার কাছে সম্পদ, কত টাকা সম্পদ আছে? 50 লাখ টাকা সম্পদ আছে, আর এটা দেনা, সহজ ভাষায় দেনা, ছোট জায়গা লিখলাম। তাহলে দেনা আমার কাছে 20 লক্ষ টাকা। তাহলে বর্তমানে আমার কাছে আছে কত? তাহলে মাইনাস করে দিলে তাহলে হয়ে যাবে 30 লক্ষ টাকা আমার কাছে থাকবে। যদি আমি দেনাটা শোধ করে দিই তাহলে আমার কাছে 30 লক্ষ টাকা থাকবে। তাহলে এটা আমার অ্যাকচুয়ালি বুক ভ্যালু, মানে আমার কোম্পানির অ্যাকচুয়াল মূল্য এটা, আমার কোম্পানির অ্যাকচুয়াল মূল্য এটা। তার মানে বুক ভ্যালু হচ্ছে কি এটাই। দেখো বর্তমান রিলায়েন্স ইন্ডাস্ট্রি এক একটা শেয়ারের দাম 1317 টাকা, কিন্তু এর বুক ভ্যালু কত? অ্যাকচুয়াল বুক ভ্যালু হচ্ছে 668 টাকা। তার মানে কিন্তু হিসেব মতো এর দেনা প্রচুর আছে। যদি এখান থেকে মাইনাস করে দিই 668 মাইনাস করে দিই, করে দেওয়ার পর যেটা পড়ে থাকবে সেটা কিন্তু কোম্পানির দেনা, সেটা কোম্পানির দেনা, এত টাকা কোম্পানির দেনা আছে। এবার এই বুক ভ্যালুটা আমাদের কি কাজে লাগে? দেখো বুক ভ্যালু মানে এমন একটা প্রাইস, যে প্রাইসটাতে যে কোনো সময় কোম্পানি চাইলে চলেও আসতে পারে। যে প্রাইসটাতে এই 1317 টাকা স্টক যে কোনো সময় এখানে চলে আসতে পারে, রাইটস আছে। মানে যেহেতু অ্যাকচুয়াল মূল্য যদি কোম্পানি সমস্ত দেনা ফেনা শোধ করে দেয়, মনে করে বিজনেস খুলে নেবো, তারপরে কিন্তু কোম্পানিটা মূল্য এই টাকা এই জায়গাটা চলে আসবে। তার মানে বুক ভ্যালুটা আমাদের ইম্পর্টেন্ট আছে। কিন্তু কিন্তু বড় বড় কোম্পানির ক্ষেত্রে বুক ভ্যালুটা তোমাকে দেখতে হবে না। বুক ভ্যালুটা তেমন কোনো ইম্পর্টেন্ট নেই, হয়তো 1% ইম্পর্টেন্ট আছে। বড় বড় কোম্পানি কিন্তু ব্যবসা লোন নিয়েই ব্যবসা করে। আমাদের যত ব্যাংক দেখি, ব্যাংক কিন্তু বাপের টাকা না ব্যাংকের, বেশিরভাগ টাকা লোনের টাকায়, লোন কারোর না কারোর আরবিআই এর কাছে লোন নিয়েছে, বা আমরা যে টাকাটা ওদেরকে দিচ্ছি সেই সমস্ত টাকা নিয়ে ব্যবসা করে, হচ্ছে মাছের তেলে মাছ ভাজে। যেমন আমরা মনে করে থাকি, আমরা যেমন এইচডিএফসি ফাইন্যান্স, আমরা দেখেছি বাজাজ ফাইন্যান্স, এদের কিন্তু নিজস্ব টাকা তেমন কিছু নেই। এরা কিন্তু কোনো এক জায়গা থেকে লোন নিয়েছে, ব্যাংক থেকে লোন নিয়ে আমাদেরকে লোন দিচ্ছে। আবার ব্যাংক থেকে লোন নিচ্ছে 5 টাকা হারে, আর আমাদেরকে লোন দিচ্ছে 10 টাকা হারে, মধ্যখান থেকে এইভাবে ওরা লাভ করে। তার মানে কি হচ্ছে কি, কিন্তু এটা না যে দেনা মানে খারাপ, দেনা মানে কিন্তু খারাপ না। তো কখন খারাপ হবে? যখন ছোট্ট ছোট কোম্পানি, এই কোম্পানিটা আজকেরকার কোম্পানি না, এটা আজকেরকার কোম্পানি না, দীর্ঘ, আমরা যদি এখানে ডাটা চেক করে দেখি, এ বাপের, আমরা ভালো করে বাপের কোম্পানি। বর্তমানে ডাটা এখানে পর্যন্ত যেটা আছে 2006 পর্যন্ত ডাটা এখানে আছে, আরো বেশি আছে, অনেক পুরানো কোম্পানি, আমরা ভালো করে জানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি অনেক পুরানো কোম্পানি। তার মানে এত বছর পুরানো ইন্ডাস্ট্রি কোম্পানি, যে দীর্ঘদিন কোম্পানি মানুষকে প্রফিট দিয়ে আসছে, এবং ভারতবর্ষের মধ্যে টপ কোম্পানির মধ্যে একজন কোম্পানি। তার মানে এখানে এখানে কোনো ডাউন নেই, এখানে যে বুক ভ্যালুটা দেখতে হবে কোনো মাইনে নেই। কিন্তু যখন ছোট কোনো কোম্পানিতে টাকা লাগবে, যার এই শেয়ারটার দাম 1370 টাকা, কিন্তু কোনো একটা কোম্পানির শেয়ারের দাম দেখবে 50 পয়সা, 0.50 পয়সা, তার মানে এটা ছোট্ট কোম্পানি,
এই সমস্ত কোম্পানি আমি তোমাদেরকে একটু আগে বলেছি মার্কেট ক্যাপ অনেক কম হয়, এগুলো হাই রিস্ক হয়। কোনো কোম্পানির শেয়ার দাম দেখবে 10 টাকা, তার মানে এগুলো হাই রিস্ক। তো এই সমস্ত কোম্পানির ক্ষেত্রে বুক ভ্যালুটা দেখতে হবে। যেমন উদাহরণ দিয়েছে তোমাদেরকে দেখাই, তোমরা মনে করো না সবাই চেনো ভোডাফোন আইডিয়া, ভোডাফোন ভোডাফোন আইডিয়া তোমরা ভালো করে চেনো একে। তো ভোডাফোন আইডিয়া যদি কথা বলে থাকি, আজকের ডেটে দেখতে পাচ্ছ 8%-এর কাছাকাছি জাম্প, একদিনে 8%-এর কাছাকাছি জাম্প। তার মানে আমরা একটু আগে বলেছিলাম যে ইনভেস্টমেন্টের থেকে পাওয়ার পৃথিবীতে কোনো, নর্মালি যদি বলি অন্যান্য হয়তো কোনো জায়গায় আছে, কিন্তু আমার জানা ইনভেস্টমেন্টের থেকে পাওয়ার অন্য কোনো ব্যবসাতে নেই। ঠিকঠাক জায়গায় ইনভেস্টমেন্ট করতে দেখো, বছরে সারা বছরে ব্যাংক দেয় 7% দিতে পারে না, কিন্তু একদিনের মধ্যে দেখো 8% প্রফিট দিয়ে ফেলেছে। তো এটা আমি ধরছি না, জাস্ট কথার কথা বলছি, এটা না যে কালকে টাকা লাগাবে পরশুদিন তোমার ফের 8% দেবে। এটা আজকে যে 8%-এর কাছে যে উঠেছে তার পিছনে কিন্তু অনেকগুলো লজিক কাজ করছে, সেগুলো তোমাকে বুঝতে হবে। শুধু উদাহরণ হিসেবে বোঝো, এর দাম 15 টাকা চলছে, তার মানে এটা, এটা এইটার বুক ভ্যালু মাইনাসে চলছে, তার মানে এটা কি বুঝবো? এর বুক ভ্যালু মাইনাস মানে অ্যাকচুয়াল কোম্পানির কাছে যা অ্যাসেট আছে তার থেকে বেশি দেনা আছে। যত অ্যাসেট আছে তার থেকে বেশি দেনা আছে, তার মানে কোম্পানিটা মনে করলে যে কোনো সময় মাইনাসে চলে যেতে পারে। পড়ে যেতে পারে, হ্যাঁ, জিরো মানে হয়ে যেতে পারে। রিস্ক আছে, রিস্ক আছে, তাই তো? হ্যাঁ, অবশ্যই হাই রিস্ক আছে। হাই রিস্ক আছে, কিন্তু আচ্ছা। যদিও আমরা টাকা লাগাই, কি রেখে টাকা লাগাবো? এই কোম্পানিগুলো তো লোক টাকা লাগায়, কিন্তু তার পিছনে লজিক আছে। হুম এখানে প্রায় 90% এখানে কোম্পানিতে রিস্ক আছে। কে বলছে রিস্ক আছে? আমাদের বুক ভ্যালু বলছে যে অ্যাকচুয়াল এর যে হুম কোম্পানিটার যা মূল্য তার মাইনাসে। থেকে দেনা বেশি। এটা বুঝতে পারলে তার মানে যে কোনো সময় কোম্পানিটা এখানে মনে করো আসলে হাই রিস্ক। একটুখানি পরেরটাতে যায়, আর একটা ভালো কোম্পানি দেখায়, মনে করে নাও তাপারিয়া, তাপারিয়া টুলস। তো এর দেখতে পাচ্ছ বুক ভ্যালু কত আছে, দেখতে পাচ্ছ? 287। তার মানে এই কোম্পানিটা কিন্তু স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। হ্যালো স্যার, এই টাপারিয়া টুলস আমি আজ থেকে না গত 2 বছর ধরে কেনার চেষ্টা করছি, কোনোদিন মানে কিনতে পারিনি। না এবার তার কোনো সাথে, সবসময় আপনার চাকরি থাকে, হ্যাঁ আপার সেকেন্ড এটা থাকে, কেন? এবার তুমি, কেসটা কি হয় না, মার্কেট তো জিরো সাম গেম, অর্থাৎ কেউ যদি বিক্রি করে তবে তুমি কিনতে পারবে। এর হুম। লাস্ট ডেট হয়েছে 19 আগস্ট। 19 আগস্ট এর মধ্যে কিছুটা বাই সেল হয়েছে। এই দিনই যারা বাই অর্ডার মেরেছিল কিছু লোক বাই করতে পেরেছে। আমি অনেক দিন, আমি 10-15 দিন বাই অর্ডার লাগিয়ে রেখেছি, কোনোদিন পাইনি। আচ্ছা, তুমি প্রি ওপেনিং মার্কেটে লাগিয়েছো? না, পিওপেনি মার্কেট লাগাইনি কোনোদিন। অবশ্যই একটা লজিক থাকে না, প্রি ওপেনিং মার্কেটে তোমাকে আগে থেকে লাগাতে হবে। মানে কি হয় না, মার্কেট তো ম্যাচিং করে না, যে আগে অর্ডার লাগবে তাকে নেওয়া হবে না, মনে করো না আমরা কারণ যদি এই ডিভিডেন্ড ইল্ড প্রচুর। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। তো সেটাই, এখন ডিভিডেন্ড 500 পার হয়ে গেছে। তো সেটাই, হ্যাঁ হ্যাঁ, জানি। এটা নিতে গেলে তোমার কি অপশন আছে? প্রি ওপেনিং মার্কেটে অর্ডারটা লাগাতে হবে, তবে কিন্তু এখানে চান্স আছে। তবে কবে চান্স আছে তার গ্যারান্টি নেই। লাস্ট ডেট হয়তো 19 তারিখে কিছু লোক হুম কিনতে পেরেছে, তার মানে এরপরে কিন্তু আর বাই সেল হয়নি। তার মানে এই কোম্পানির বুক ভ্যালু এটা, তার মানে যে কোনো সময় মনে করলে এখানে চলে আসতে পারে, আসার রাইটস আছে। তার মানে 12 টাকার স্টক যে কোনো সময় 287 টাকা চলে যেতে পারে, কারণ এই কোম্পানি কিন্তু অ্যাসেটেই অ্যাসেট, এর দেনা তেমন নেই। চলো, তাহলে আমরা বুঝতে পারলাম বুক ভ্যালুটা আমাদের কোন কাজে লাগে। মিউট করো প্লিজ, চার মিনিট আছে, মিউট করো প্লিজ। তাহলে আমরা বুক ভ্যালু বড় বড় কোম্পানির ক্ষেত্রে দেখবো না, যখন ছোট ছোট কোম্পানি থাকবে সেই সমস্ত কোম্পানির ক্ষেত্রে আমাদেরকে বুক ভ্যালুটা খেয়াল করতে হবে। ডিভিডেন্ড ইল্ড, ডিভিডেন্ড ইল্ড যদি আমরা বলে থাকি, আবার রিল্যাক্সে চলে যায়। ডিভিডেন্ড ইল্ড, ডিভিডেন্ড ইল্ড হচ্ছে কি, মানে আমাদের কোম্পানি তার লাভ্যাংশের কিছু অংশ তার শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে। কোম্পানি তার লাভ্যাংশের কিছু অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে, সেটাকে আমরা ডিভিডেন্ড বলে থাকি। ডিভিডেন্ড বলতে এটা বোঝাচ্ছে, এটা মানে এটা এই টাকাটা কি হয় না, ডাইরেক্ট তোমার ব্যাংকে আসে। এই টাকাটা তোমার ডাইরেক্ট ব্যাংকে আসে। ডিভিডেন্ড হওয়া মানে কোম্পানি ভালো, এরকম কোনো মাইনে নেই। ডিভিডেন্ড বেশি দিচ্ছে মানে কোম্পানি ভালো, এটা কোনো মাইনে নেই। কোম্পানি এই ডিভিডেন্ডের টাকা চাইলে ব্যবসাটাকে আরো গ্রোথ করতে পারতো। মনে করো না এক একজনেরকে এই 1300 টাকা, 1317 টাকা শেয়ার, মনে করো না তোমাদেরকে এক একটা শেয়ার পিছু 10 টাকা করে গিফট দিচ্ছে। 10 টাকা গিফট না দিয়ে কোম্পানি 10 টাকা যদি নিজের ব্যবসার কাজে লাগাতো, তাহলে নিশ্চয়ই শেয়ারের দাম বাড়তো, সেখান থেকে প্রফিট পেতে পারি। তার মানে ডিভিডেন্ড এটা একটা লাভ্যাংশের অংশ তোমাকে গিফট করছে। এটা না যে ডিভিডেন্ড থাকলেই কোম্পানি ভালো হবে, না থাকলে খারাপ হবে, এটা কিন্তু মাইনে রেখো না। পরবর্তীতে আমরা যেতে যাই, ROCE, রিটার্ন অফ ক্যাপিটাল এমপ্লয়েড। তার মানে কি বোঝাচ্ছে, অর্থাৎ কোম্পানি ওভারঅল, এই একটা কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিন্তু একটা ব্যবসা না, একটা অয়েলের ব্যবসা আছে, একটা আমরা জানি টেলিকমের ব্যবসা আছে, আমরা একটা জানি যে কোম্পানি কাপড়ের ব্যবসা আছে, যেটা আমরা জানি রিলায়েন্স মার্ট যেটা আছে। তো এইগুলো প্রচুর ব্যবসা আছে, সমস্ত ব্যবসা মিলিয়ে কোম্পানি অ্যাকচুয়াল কতটা রেভিনিউ জেনারেট করছে, কতটা রেভিনিউ জেনারেট করছে, কত পার্সেন্ট, মাত্র 10%-এর কাছাকাছি রেভিনিউ জেনারেট করছে। 10% যদি এই কোম্পানি রেভিনিউ জেনারেট করে, তার মানে আমাদেরকে কি বোঝাতে চাইছে, আমাদেরকে এটা বোঝাতে চাইছে কোম্পানি তোমাকে মোটামুটি আনুমানিক ইয়ারলি 10%-এর কাছাকাছি কিন্তু শিওর শট তুমি প্রফিট পেতে পারো।
10%-এর কাছাকাছি তুমিও প্রফিট পেতে, কারণ কোম্পানি যখন তুমি ইনভেস্টমেন্ট করছো তার মানে তুমি কিন্তু কোম্পানি এক টুকরো মালিকানা হয়ে যাচ্ছ। তার মানে কোম্পানি যেমন প্রফিট করবে তেমন প্রফিট তোমাকে দেবে, এই 19-20 হতে পারে। তার মানে ROCE কিন্তু যত কম হবে তত তোমার জন্য খারাপ। কোনো কোম্পানি ROCE 10 এর কম থাকলে সেখানে কিন্তু ভুল করে টাকা লাগাবে না। খুব কয়েকটা ক্ষেত্রে কিন্তু আলাদা আছে। হঠাৎ করে ROCE পড়ে গেছে, কোনো লজিকে পড়ে গেছে, সেই সমস্ত কোম্পানির ক্ষেত্রে কিন্তু বাদ দিয়ে 90% কোম্পানির ক্ষেত্রে বা 98% কোম্পানির ক্ষেত্রে ROCE যদি 10 এর কম হয়, সরি ফর দ্যাট, 10 এর কম হয়, সেখানে কিন্তু টাকা লাগাতে যাবে না। তার মানে সেখানে প্রফিটটা অনেকটা কম পাবে তুমি। তারপরে আছে ROE, রিটার্ন অফ ইকুইটি, অর্থাৎ ইকুইটি থেকে কোম্পানি কত ইনকাম করছে। ইকুইটি থেকে কত কোম্পানি ইনকাম করছে, তার মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি ROE টার আমাদের ডিটেলস ভার্সন আসবে। এটাও কোম্পানির ওভারঅল যে ইকুইটি, যেমন কোম্পানি যে শেয়ারটা মার্কেটে দিয়েছে, কোম্পানি যে শেয়ারটা দিয়ে টাকা তুলেছে তার এগেনস্টে কতটা ইনকাম করছে, সেটা হচ্ছে এটা। তার মানে তুমিও কিন্তু এই 10 থেকে এই 9, তার মানে এই রেঞ্জের মধ্যে কিন্তু প্রফিট করতে পারো, কারণ কোম্পানি ইকুইটি থেকে এত ইনকাম করছে আর কোম্পানি ওভার এত টাকা ইনকাম করছে। তার মানে তুমি মোটামুটি ধরে চলো 10 টাকা থেকে 9 টাকার মধ্যে মোটামুটি তুমি ফিক্সড প্রফিট পাবেই পাবে। তো এইবার এখানে একটা ব্যাপার থাকে, ফিক্সড প্রফিট পাবেই পাবে, এটা কিন্তু কিন্তু তার মানে কি আমরা এই রিলায়েন্সে টাকা লাগাই তাহলে কি 10 টাকার আশায় বসে থাকবো সারা বছর 10% প্রফিট পাবে? না, এখানে হচ্ছে সুইং ট্রেডিং এর কিছু পার্সপেক্টিভ কাজ করে। আমরা মনে করে নাও আমাদের মার্কেট কিন্তু এইভাবে চলে, এইভাবে চলে, আমরা ভালো করে জানি। তার মানেটা কি, এইখানে বাই করলে তবে কিন্তু তোমার এইখানে বাই করো, ফের এখানে সেল করো। মনে করো আজকে বাই করলে 15 দিন পর এখানে সেল করলে। তো এইভাবে যখন তোমরা কাজ করবে প্ল্যানিং করে করে, ঠিক রাইট টাইম রাইট স্টক রাইট ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু হাই প্রফিট, একটা ফর্মুলা আছে, রাইট টাইম রাইট স্টক রাইট ইনভেস্টমেন্ট, তাই মানে হাই প্রফিট। এই ফর্মুলাটা তোমার মেনে চলতে হবে। এটা কি ফর্মুলা, কিভাবে কাজ করে সেটা তোমাকে বোঝাবো। আমার ঠিকঠাক টাইমে তোমাকে স্টকে টাকা লাগাতে হবে, এবং রাইট ইনভেস্টমেন্ট, একলাই টাকা লাগালে হবে না, ইনভেস্টমেন্টটাকে ডাইভার্সিফিকেশন করতে হবে। এগুলো আমরা বুঝবো পরে। এই পার্টটা কমপ্লিট করি, তাহলে আমরা আরো এটা বুঝলাম কি, এটা মোটামুটি 10 এর উপরে হলে খুব ভালো হয়। তার মানে কোম্পানি উপরে তোমাকে কত প্রফিট দেবে এখান থেকে তোমরা কিন্তু আনুমানিক প্রেডিকশন করতে পারবে। তারপরে ফেস ভ্যালুটা আমাদের খুব বেশি কাজে লাগে না, ডিভিডেন্ডের সাথে একটা ইয়ে হয়, বাকি আমাদের কাজে লাগে না। কারণ ফেস ভ্যালু বলতে কোম্পানি যখন মার্কেটে প্রথম লঞ্চ করে তখন একটা শেয়ারের প্রাইস রাখে নিজেদের জন্য, এটা আমাদের জন্য না। ওদের ক্যালকুলেট মানে অ্যাকচুয়ালি হিসাবে ক্যালকুলেশনের সুবিধার্থে এটা একটা প্রাইস রাখে, অনেকে 2 এ রাখে, অনেকে 5 রাখে, অনেকে 10 রাখে, অনেকে 1 রাখে। তো এটা নিয়ে তোমাদের মাথা ঘামানোর দরকার নেই বর্তমানে। ইনস্ট্রাকটিভ ভ্যালু, এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি কি ভ্যালু, এই ভ্যালু আর এই ভ্যালু প্রায় একই জিনিস। এই ভ্যালু আর এই ভ্যালুটা একই জিনিস। এটা ওয়ারেন বাফেটের মতে। ওয়ারেন বাফেটকে ওয়ার্ল্ডের সবথেকে বড় ইনভেস্টর বা সবথেকে বড় ইনভেস্টর যাকে বলা হয়, যারা মোটামুটি মুকেশ আম্বানির থেকে বেশি ইনকাম করে, মুকেশ আম্বানির থেকে বেশি ইনকাম করে ওয়ারেন বাফেট। তোমরা গুগল করলে বুঝতে পারবে, আমি আর এটাকে ব্যাকে গিয়ে দেখাবো না, তাহলে সময় লেগে যাবে। তো ওয়ারেন বাফেটের মতে উনি বলেন যে আমি সেই স্টকে ইনভেস্টমেন্ট করি যার মূল্য ইনস্ট্রাকটিভ ভ্যালুর কাছাকাছি চলছে। তার মানে উনি বলতে চাচ্ছে এটা অ্যাকচুয়াল মূল্য। এই প্রাইসটা 1317 টাকার স্টকটা যখনই 798 টাকার কাছাকাছি বা 798 টাকার নিচে আসবে তখন উনি ওটাকে সস্তা বলে মনে করেন। উনি বলেন যে এই টাইমে টাকা লাগানো উচিত। আর ওয়ারেন বাফেট মানে আমাদের নর্মালি শেয়ার, আমরা যতটুকু জানি যে ক্রিকেটের গড যাকে বলা হয় সচিন তেন্ডুলকার, আমরা যেমন বুঝি, যেমন ওনার কিন্তু ফর্মুলাটা আমরা মেনে চলি। ওনার যেহেতু উনি ক্রিকেট থেকে সাকসেস হয়েছে, বা আমরা মহেন্দ্র সিং ধোনির কথা যদি বলেছি, উনি ক্রিকেট থেকে সাকসেস হয়েছে, ওনার কথা কিন্তু আমরা মেনে চলি। তেমনই আমাদের শেয়ার মার্কেটে সব থেকে বড় জ্ঞান হচ্ছে ওয়ারেন বাফেট। ওনার বক্তব্য কিন্তু আমরা মেনে চলি, কারণ উনি অলরেডি এই নিজের ফর্মুলা অনুযায়ী শেয়ার মার্কেটে প্রচুর টাকা কামিয়েছে, যেটা মুকেশ আম্বানির থেকে অনেক গুণ বেশি। সেই জন্য আমরা তার ফর্মুলা অনুযায়ী, যে তিনি বলেন যে এই প্রাইসটা এলে কিন্তু অ্যাকচুয়াল তখন কেনা উচিত। তো এর পরেরটা আছে ওপিএম, অপারেটিং প্রফিট মার্জিন। ওপিএম এটা একটা ভালো জিনিস। অপারেটিং প্রফিট মার্জিন মানেটা কি, মানে হচ্ছে কি আমি একটা ক্যাডবেরি মার্কেটের ডেয়ারি মিল্কের ক্যাডবেরি আমি কয়েকদিন আগে একটা কিনলাম, তার দাম হচ্ছে কি 100 টাকা দিয়ে কিনেছিলাম, কারণ আমার একটা ছোট্ট বাচ্চা ছেলে আছে ক্যাডবেরি খেতে খুব পছন্দ করে, 3.5 বছরের কাছাকাছি বয়স। তো একটা ক্যাডবেরির দাম 100 টাকা মার্কেটে বিক্রি হচ্ছে। তার মানে ক্যাডবেরি কোম্পানিটা মার্কেটে বিক্রি হচ্ছে, ক্যাডবেরিটা আজকের ডেটে দোকানদার বিক্রি করছে 100 টাকায়, কিন্তু ক্যাডবেরিটা তৈরি করতে একটা খরচা হচ্ছে না। ক্যাডবেরি কোম্পানি মনে করেন, ক্যাডবেরিটা তৈরি করতে খরচা হচ্ছে কত টাকা, 30 টাকা। 30 টাকা খরচা হচ্ছে, তার মানে মার্জিন কত থাকছে, ওপিএম কত হবে, ওপিএম ইজ ইকুয়াল টু 70 হবে। তার মানে কোম্পানি কতটা প্রফিট পাচ্ছে, কোম্পানিটা এক্সপেন্স কত হচ্ছে, আর এক্সপেন্স আর সেলস করছে 100 টাকা, এক্সপেন্স হচ্ছে 30 টাকা। তার মানে মালটা তৈরি করতে খরচা হচ্ছে 30 টাকা আর বিক্রি করছে 70 টাকা। তার মানে কোম্পানির প্রফিট কত হচ্ছে, সেটাকে আমরা বলছি ওপিএম, অপারেটিং প্রফিট মার্জিন, ডাইরেক্ট সেলস টু এক্সপেন্সেস। অন্যান্য আর প্রফিটের মধ্যে দিয়ে আবার ট্যাক্স কাটবে, অনেক কিছু কাটে। নরমালি এটা বোঝো যে আমাদের যখনই কোনো কোম্পানি প্রোডাকশন করছে, এটা হচ্ছে কি
কোম্পানির সেলস ভ্যালু, এটা প্রোডাকশন ভ্যালু। এটা খরচা হচ্ছে, এর এত টাকা বিক্রি করছে, তার মানে তাহলে মার্জিন কত থাকছে, তার মানে কোম্পানির লাভ হচ্ছে 70 টাকা। এটাকে আমরা ওপিএম বলছি। কারেন্ট রেশিও, কারেন্ট রেশিও ব্যাপারটা কি? কারেন্ট রেশিও সবসময় মাথায় রাখবে। কারেন্ট রেশিও এটা হচ্ছে কি একটা ক্যালকুলেশন টার্মস। এটা কারেন্ট লায়াবিলিটি ডিভাইড বাই কারেন্ট অ্যাসেট, এটাকে আমরা করে রাখি কারেন্ট। এটা কিন্তু ওভারঅল থাকে, এটা কারেন্ট থাকে। তো এটা আমরা নরমালি সবসময় মাথায় রাখবে। 1.5 এর বেশি হলে তবে কিন্তু তোমার জন্য ভালো। তার মানে তাতে দেনাটা কম আছে, সেখানে আমার টাকা লাগাতে পারি, রিস্কটা কম আছে। তাহলে 1.5 এর যত বেশি হবে তত ভালো। বাট মিনিমাম, যেখানে যেমন তোমাদেরকে আমি মিনিমাম বলেছিলাম যে 10 এর উপরে হলে ভালো, 10 থেকে শুরু করবে, এটা তোমার 1.5 থেকে শুরু করবে। 1.5 থেকে শুরু করবে, কারণ আমি যদি ক্যালকুলেশনটা টোটাল দেখাই তাহলে তোমাদের ক্ষেত্রে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করা তো প্রয়োজনই, কারণ এখানে অলরেডি এই স্ক্রিনটা তোমাকে ক্যালকুলেশন করে দিচ্ছে। যেহেতু করে দিচ্ছে, এটা আমাদের ক্যালকুলেশন আলাদা করে শেখার দরকার নেই, অতটা সময় দেওয়ার দরকার নেই, কারণ আমাদের এমনিতে ফান্ডামেন্টালটা পুরো বুঝতে অনেক সময় লেগে যাবে। তো তাহলে আমরা কারেন্ট রেশিও সবসময় মাথায় রাখবো যে 1.5 এর যত বেশি হবে তত ভালো। তাহলে এটা বুঝলাম, এটা বুঝলাম। তারপরে ইন্ডাস্ট্রি পি, যেটা খুব ইম্পর্টেন্ট, ইন্ডাস্ট্রি পি। এবার আমি তোমাদেরকে বলেছিলাম এই কোম্পানিটার পি 23.9, এবং এই 23.9 এটা কি ঠিক না ভুল, এটা হচ্ছে কি ডিপেন্ড করবে এর উপরে, ইন্ডাস্ট্রি পি থেকে। অর্থাৎ রিলায়েন্স ইন্ডাস্ট্রি একটা দোকানদার, এ 1 কেজি মনে করে না পনির, 1 কেজি পনির রিলায়েন্স মার্টে বিক্রি হচ্ছে মনে করে না 500 টাকা। অন্য একটা কোম্পানি বিক্রি করছে 300 টাকা, আর একটা কোম্পানি বিক্রি করছে 270 টাকা। তাহলে তুমি তখনই বুঝতে পারবে, যখনই রিলায়েন্স পনিরটা 500 টাকা কেজি বিক্রি করছে, তখনই বুঝতে পারবে যে বেশি নিচ্ছে না কম নিচ্ছে। বাকি যখন দুটো দোকানে গিয়ে খবর নেবে, ভাই পনিরের দাম কত, এই একই কোম্পানি, একই মানে মনে করো একই কোয়ালিটির পনির, একই কোয়ালিটির পনির অবশ্যই ভালো কোম্পানি হলে একটুখানি দাম আপ ডাউন হয়, কিন্তু অন্যান্য যে কোম্পানিগুলো, সে নিচ্ছে 300 টাকা কেজি, এ নিচ্ছে 270 টাকা কেজি, কোন একটা কোম্পানি নিচ্ছে 280 টাকা কেজি, কোন একটা কোম্পানি নিচ্ছে 290 টাকা কেজি। তার মানে অ্যাকচুয়াল 250 থেকে 300 টাকা কেজি হওয়া উচিত, কিন্তু রিলায়েন্স নিচ্ছে কত, 500 টাকা কেজি। তার মানে রিলায়েন্স কিন্তু অনেক বেশি নিচ্ছে। তাহলে এখানে এটাকে কি বলতে যাচ্ছে, ইন্ডাস্ট্রি পি মানে এটা বোঝাতে যাচ্ছে এই একই ব্যবসা যারা করছে সেই সমস্ত কোম্পানিগুলোতে 9 টাকা মানে 10 টাকা লাগালে 1 টাকা ইনকাম করার জন্য 10 টাকা লাগাতে হচ্ছে। এদেরই যা কম্পিটিটর আছে, আমি যদি এখানে পিয়ার্স গ্রুপে যাই তোমরা বুঝতে পারবে। পিয়ার্স, এখানে দেখো পিয়ার্স লেখা আছে, পিয়ার্স আছে, এটাতে আমি ক্লিক করি, তাহলে এই একই ব্যবসা করছে অন্যান্য কোম্পানিগুলো আমরা এখানে তোমাদেরকে দেখাতে পারবো। তো দেখো এখানে মনে করে নাও রিলায়েন্স ইন্ডাস্ট্রি, আইওসি, বিপিসিএল, এইচপিসিএল, এমআরপিএল, আর প্রচুর কোম্পানি আছে। তো এদের পি দেখো, এদের কারো এখানে 5 টাকা লাগালে 1 টাকা ইনকাম হচ্ছে, এখানে 8 টাকা লাগালে 1 টাকা ইনকাম হচ্ছে, এখানে 47 টাকা লাগালে 1 টাকা ইনকাম হচ্ছে, এখানে 10 টাকা লাগালে 1 টাকা ইনকাম হচ্ছে, এখানে 5 টাকা, এখানে 6 টাকা, এখানে 9 টাকা। তো তার মানে দেখো সব থেকে বেশি হচ্ছে এই একটা কোম্পানি, বাকি ম্যাক্সিমাম কোম্পানি দেখা যাচ্ছে যে 10 এর মধ্যে থাকছে। কিন্তু 10 এর মধ্যে থাকছে, আর রিলায়েন্স হচ্ছে কি একাই 24 টাকার কাছাকাছি। তার মানে বোঝা যাচ্ছে যদি আমরা সবাইকে অ্যাভারেজ করি, যে কটা কোম্পানি আছে সবাইকে অ্যাভারেজ করে, মনে করো 10টা কোম্পানি, তাহলে 10 দিয়ে ভাগ করলে তাহলে অ্যাভারেজ বেরিয়ে যাবে। এই অ্যাভারেজটা হচ্ছে কি ইন্ডাস্ট্রি। তাহলে অ্যাভারেজ কত হওয়া উচিত, অ্যাভারেজ হচ্ছে কি, অ্যাভারেজ হচ্ছে কি 10 টাকা হওয়া উচিত। তার মানে এটা যে হচ্ছে কি এর পিটা অনেক হাই, এর পিটা অনেক হাই। কোথা থেকে বুঝলাম, অ্যাকচুয়াল হিসেব মতো 9 টাকা 87 পয়সা পি হওয়া উচিত, কিন্তু এর নিচে তার ডবলের বেশি। তার মানে এখানে কিন্তু এখন ইন্ডাস্ট্রি পি হচ্ছে কি এমন একটা পি, এই পি দেখে আমরা বুঝতে পারছি এটা অনেক হাই ভ্যালুতে চলছে, যেখানে আমাদের বর্তমানে টাকা লাগানো উচিত না। পি আমাদেরকে বলছে, অন্য কিছু না। চলো পরবর্তীতে যাই। ইপিএস, আর্নিং পার শেয়ার, এটা ডিটেলস আমরা আলোচনা করব। ডিটেলস আলোচনা অর্থাৎ কোম্পানি সমস্ত, যখন এই তোমাদেরকে বললাম না 100 টাকা 30 টাকা তৈরি করতে লাগছে ক্যাডবেরিতে, তারপরে ক্যাডবেরিটা বিক্রি হচ্ছে 100 টাকা, ইজিক্যাল টু মার্জিন কত থাকছে, ওপিএম কত থাকছে 70 টাকা। এই 70 টাকাটা কিন্তু ডাইরেক্ট কোম্পানি পাচ্ছে না, এর মধ্যে গভর্নমেন্ট ট্যাক্স কাটবে, এর মধ্যে এই যে এর মধ্যে গভর্নমেন্টের ট্যাক্স আছে, সাথে সাথে কি আছে, এই কোম্পানিটা এই যে প্রোডাকশন করতে গেলে দেখবো অনেক টাকা কারো কাছে সুদে নিয়েছে, সুদের ইন্টারেস্ট দিতে হবে, লেবার কস্ট দিতে হবে, এই সমস্ত বাদ দেওয়ার পরে দেখা যাবে হয়তো 70 টাকাটা গিয়ে দাঁড়াচ্ছে 50 টাকায়। এই 50 টাকাটা হচ্ছে আর্নিং পার শেয়ার, শেয়ার প্রতি 50 টাকা ইনকাম হচ্ছে এইটা অ্যাকচুয়াল। তো এটা ডিটেলস আমাদের এখনই আসবে, মেবি এখনই, আজকে না পরের ডেটে আসবে, পরের দিন আমরা ডিটেলসে যাবো, অ্যাডভান্সের দিকে যাবো। তাহলে ওপিএম হচ্ছে আর্নিং পার শেয়ার, শেয়ার প্রতি কোম্পানি কত ইনকাম করছে। মানে আর একটু সহজ ভাষায় যদি তোমাদেরকে বোঝাই, মানে তুমি 13 টাকা 1317 টাকা লাগালে তোমাকে দেবে 55 টাকা, 1317 টাকা লাগালে 55 টাকা তুমি প্রফিট পাবে। মানে ইনভেস্টমেন্ট করছে হচ্ছে 1317 টাকা, তুমি পেয়ে যাবে 55 টাকা।
তাহলে প্লেজ। তার পরবর্তীতে আছে, এটা আমরা ডিটেলসে যাব, এটা নিয়ে কোনো টেনশন নেওয়ার কারণ নেই, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, এটাও ইম্পর্টেন্ট পার্ট, এটা ডিটেলসে আমরা যাব, কিন্তু টেনশন না করার কারণ নেই। এর পরবর্তীতে আমরা কি আসবো, এর পরবর্তীতে আসবে প্লেজ পার্সেন্টেজ। প্লেজ মানে হচ্ছে কি, আমরা জানি বন্ধক রাখা। প্লেজ মানে আমরা জানি বন্ধক রাখা। দেখো কোম্পানি যদি কোনো প্রোডাক্ট বা কোম্পানি কোনো শেয়ার, এখানে কোম্পানি প্লেজ রাখে কি, নিজের শেয়ার বন্ধক রাখে। অর্থাৎ মনে করো কোম্পানি যা শেয়ার মার্কেটে লঞ্চ করেছিল, কোম্পানি মনে করো যখন প্রথম মার্কেটে আছে, তারা আইপিও এর মাধ্যমে, আমরা মেবি আইপিও নিয়ে আলোচনা করিনি, তো আইপিওটা আমাদের, আচ্ছা এই ক্লাসে আমাদের কোনো আইপিও আলোচনা হয়েছিল কি? কেউ একটু বলতে হ্যাঁ, পারবে? প্রথম ক্লাসে হয়েছিল, প্রথম তাহলে ঠিক ক্লাসে আছে, চলো হয়েছিল। চলো, তাহলে ঠিক আছে। তার মানে কোম্পানি তার প্রথম যখন কোম্পানি মার্কেটে আসে, তখন একটা মিনিমাম শেয়ার কোম্পানি মার্কেটে লঞ্চ করে, মনে করো একটা কোম্পানি 100 কোটি টাকার মূল্য আছে, সে কোম্পানি চাইছে যে একটা নতুন ব্যবসা শুরু করবো, মানে সে চাইবে 30 কোটি টাকা তোলা, তার মানে কোম্পানি 30% শেয়ার দেবে, 30% শেয়ার দিয়ে কোম্পানি কিন্তু ব্যবসা চালিয়ে যাচ্ছে। হঠাৎ করে আবার দেখা যাচ্ছে কোম্পানির কাছে যে 70% শেয়ার ছিল, এই 70% শেয়ারের মধ্যে হয়তো দেখা যাচ্ছে যে এখানে প্লেজ রেখেছে 10%, বন্ধক রেখেছে, তার মানে এটা কিন্তু কোম্পানির আর্থিক কন্ডিশন খারাপ। এই প্লেজে রাখা মানে তোমার বাড়ি বন্ধক রাখছো, তোমার বোর সোনার জিনিস বন্ধক রাখছো, তার মানেটা কি? তার মানে 95% টাইম তোমার আর্থিক কন্ডিশন খারাপ। আর যার আর্থিক কন্ডিশন খারাপ, সেখানে আমি কেন টাকা লাগিয়ে জড়াবো? তাহলে আমি সেখানে কিন্তু টাকা লাগাবো না। এই প্লেসটা জিরো মানে ভালো, কোম্পানির কোনো শেয়ার বন্ধক রাখা নেই, কোম্পানির কোনো বন্ধক নেই, তার মানে ভালো জিনিস। এই প্লেসটা যদি কোনো সময় দেখতে পাচ্ছ 1%, 2%, 3%, তাও মেনে নেওয়া যাবে। যখন 10-এর উপরে চলে যাবে, তার মানে এই কোম্পানিতে টাকা লাগালে তোমার টাকা ডোবার সম্ভাবনাটা অনেকটা বেশি। প্লেজ জিরো মানে ভালো, যত বেশি হবে তত খারাপ। আচ্ছা, এরপর আছে ডেপ টু ইকুইটি। ডেপ টু ইকুইটি, ইকুইটি বলতে শেয়ার। আমরা তোমাদেরকে শুরুতেই বলেছিলাম যে কোম্পানি তার কিছু ইকুইটি মার্কেটে বিক্রি করে টাকা তুলছে, শেয়ার বিক্রি, শেয়ার যাকে তাকে আমরা ইকুইটি বলে থাকি। তো এবার ইকুইটি ব্যাপারটা কি হচ্ছে, ইকুইটি ব্যাপারটা হচ্ছে কোম্পানি যে শেয়ারটা, শেয়ার রেখে কোম্পানি যে শেয়ার পিছু, যত শেয়ার কোম্পানি মার্কেটে ফেলছে, সেই শেয়ার পিছু কত টাকা কোম্পানির দেনা হয়ে আছে। যত শেয়ার আছে সেই শেয়ার পিছু প্রায় 45 দেনা। তার মানে কোম্পানির কাছে যদি 1 কোটি টাকা শেয়ার থাকে, তার মানে 65 লক্ষ টাকা, 45 লক্ষ টাকার কাছাকাছি কোম্পানি কিন্তু শেয়ার প্রতি দেনা হয়ে আছে, শেয়ার প্রতি দেনা আছে। এই ডেপ টু ইকুইটি মাথায় রেখো, জিরো মানে ভালো, জিরো মানে ভালো, এবং জিরো মানে ভালো যদি কোনো সময় দেখতে পাচ্ছি কোনো কোম্পানি ডেপ টু ইকুইটি 0.5 পার হয়ে যাচ্ছে, তার মানে জিরো মানে ভালো, জিরো মানে খুব ভালো, মানে কোনো ইকুইটির প্রতি কোম্পানির কোনো দেনা নেই। আর দেনা আমরা ভালো করে জানি, বেশিরভাগ কোম্পানি ডুবে যায়, বেশিরভাগ মানুষ ভিখারি হয়ে যায় দেনার জ্বালায়। তো যদি দেনা ধীরে ধীরে করে তোমাকে অ্যাটাক করে না, তুমি যদি লোনের চক্করে চলে যাও না, তুমি জীবন তোমার শেষ হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না। তেমন এই দেনা যদি কোম্পানি দেখতে পাচ্ছ যে দেনা আছে, মানে 0.5 45, তার মানে 100 টাকার মধ্যে কোম্পানি প্রায় 45 টাকা দেনাতে চলছে। তার মানে এই ডেপ টু ইকুইটি জিরো হলে ভালো, আর 0.5 পর্যন্ত নেওয়া যাবে। 0.5 এর ঊর্ধ্বে চলে গেলে সেই কোম্পানিটা বেকার কোম্পানি, সেখানে ভুল করেও কোনদিন টাকা লাগাবে না, জিরো থাকা মানে বেস্ট। পরবর্তীতে আসছে আচ্ছা আমাদের, স্যার, বলো। বুক ভ্যালুটাও মানে দেনা আর ডেপ টু ইকুইটিটাও মানেও দেনা, মানে না না, দুটোই বুক একই? ভ্যালুটা মানে দেনা না, বুক ভ্যালুটা মানে অ্যাকচুয়ালি কোম্পানিটার কাছে যে টাকাটা পড়ে আছে, অ্যাকচুয়ালি কোম্পানিটার মূল্য। অর্থাৎ মনে করে নাও, এটা এটা ইকুইটি বেস, এটা ইকুইটি বেস। ইকুইটি মানে এটা কি ক্যালকুলেশন করছে, এটা মানে শেয়ার প্রতি তাহলে দেনা কত হচ্ছে। এই যখন দেনা কোম্পানি মনে করে নাও, এই দেখতে পাচ্ছ 1317 টাকা কোম্পানির শেয়ারের দাম, আর কোম্পানিটার হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে বুক ভ্যালু কত আছে, 668 টাকা। তার মানে দেনা কত আচ্ছা, আছে, এটা মাইনাস করে দিলে যেটা পড়ে থাকবে সেটা কিন্তু দেনা, সেটা কোম্পানির ছশো অতটা দেনা। উনপঞ্চাশ টাকা হ্যাঁ, তো এটা দেনা। তার মানে কোম্পানির যে দেনাটা এখানে আরেকটা ভাবে বোঝাচ্ছে তোমাদের সুবিধার্থে, যে কোম্পানি এটা বলতে চাইছে যে ডেপ টু ইকুইটি মানে শেয়ার প্রতি, যে তুমি শেয়ারে টাকা লাগাচ্ছ, শেয়ারের উপরেও কোম্পানি দেনা হয়ে আছে। এটা জিরো থাকা খুব ভালো, মানে কোম্পানির শেয়ারটার উপরেও মর্টগেজ রেখে কোম্পানি দেনা নিয়ে রেখেছে। অর্থাৎ এই মর্টগেজটা কিন্তু এই মর্টগেজ না, বন্ধক রাখা না, ওভারঅল ক্যালকুলেশন করে বোঝাতে যাচ্ছে যে শেয়ারের উপরেও কোম্পানি দেনা হয়ে আছে। তার মানে এটা তুমি এটুকু মাথায় রাখবে, ডেপ টু ইকুইটি জিরো মানে বেস্ট, জিরো হলে ভালো, মানে কোনো শেয়ারের প্রতি শেয়ারের মাথায় দেনা নেই। আমরা যেমন দেখো, আমরা ভালো করে জানি, আমরা ভারতবর্ষ তো থাকি, পশ্চিমবঙ্গে আমি শুনেছি নাকি প্রতি মাথা পিছু 1 লক্ষ টাকার কাছাকাছি দেনা আছে, প্রতিটা মানুষের মাথা পিছু। হুম সে দেনা কি আমাদের শোধ হুম করতে হুম হয়? হুম। আমাদের শোধ না, করতে হচ্ছে না, কিন্তু এটা দেনা আছে। তার মানে কিন্তু আমাদের আর্থিক কন্ডিশন এই পশ্চিমবঙ্গের খারাপ, এটা বোঝাচ্ছে। এটা তেমন জিনিস, এই দেনাটা তোমার ঘাড়ে লাগবে না, তার মানে কোম্পানি আর্থিক কন্ডিশন খারাপ, এটা বোঝাতে যাচ্ছে। মানে এটা কোম্পানির দেনা আছে। একদম একদম কোম্পানির দেনা, তা কোম্পানির দেনা থাকা মানে তোমার দেনা। তা তুমি হ্যাঁ কোম্পানির হ্যাঁ, দেনা থাকা মানে সেটা। কোম্পানি বেশি হাই স্পিডে গ্রোথ করতে পারবে না, কারণ হুম দেনা হুম। নেই, ওদের আমি দিতে হবে। আমি প্রফিটটা কম পাবো। একদম। চলো পরবর্তীতে স্যার বলো। স্যার ফুল রেকর্ডিংটা পাওয়া যাবে তো, ভিডিও রেকর্ডিংটা? হ্যাঁ, এটা রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিংটা অবশ্যই পাবে। তারপরে প্রমোটার হোল্ডিং। দেখো প্রমোটার মানে মালিক পক্ষ। দেখো প্রমোটার হোল্ডিংটা ইম্পর্টেন্ট, আমি একটু জল খেয়ে নিই।
স্যার এটা রেকর্ডিংটা প্লিজ দেবেন, কেন আমি এখানে অনেক আজকেরই দিয়ে দেবো, অনেক আজকেরই দেবো, কোনো অনেক অসুবিধা নেই। কিছু মানে মাথায় রাখা যাচ্ছে না, বারবার আচ্ছা, ভিডিওটা দেখলে তাহলে বোঝা যাবে। অবশ্যই আমি আজকেরই দিয়ে দেবো, চেষ্টা করবো, কারণ আমার ক্লাস তো 9টার মধ্যে আমি শেষ করে দেবো, 9টার পরে তোমাদেরকে রেকর্ডিংটা আমি রেডি করে গ্রুপে দিয়ে দেবো। তো দেখো প্রমোটার ঠিক হোল্ডিং, আছে। প্রমোটার বলতে কি বোঝাচ্ছে? মালিক। মালিকের কাছে দেখো একটা প্রমোটার, মনে করো একটা কোম্পানির মালিক, কোন একজন একটা কোম্পানির মালিক। তাহলে এখানে খেয়াল করো, আমাদের যত স্টুডেন্ট আছে কারো একজন মনে করো এবিসি, কোন একজন এই কোম্পানিটার মালিক। তো দেখো এই কোম্পানিটার মালিক যদি আমি হতাম, কথার হিসেবে ধরছি, উদাহরণ হিসেবে, তার মানে এই কোম্পানিটার মালিক মানে আমি 50% এর বেশি আমার কাছে আছে মানে আমি মালিক, প্রমোটার কাছে 50% এর বেশি আছে মানে প্রমোটার মালিক। তো এই ক্ষেত্রে কোন কোম্পানি প্রমোটার হোল্ডিং যদি 50% এর বেশি থাকে, তার মানে কিন্তু মালিক সেই কোম্পানিটার বেশি গ্রোথ করার চেষ্টা করবে। তার মানে দেখো এই কোম্পানিতে মনে করো কোন কোম্পানির প্রমোটার হোল্ডিং 10%, তার মানে যদি কোম্পানি প্রফিট করে তার মাত্র 10% মালিক পাবে, বাকি যারা কোম্পানির শেয়ারটা নিয়ে রেখেছে তাদেরকে দিতে হবে, 90% তারা পাবে। তাহলে অন্য কেউ 90% পাবে আমি প্রফিট করলে, আমি কোম্পানিটা গ্রোথ করলে, আর আমি পাবো 10%। তাহলে আমার কিন্তু ইন্টারেস্ট কম থাকবে কোম্পানিটা গ্রোথ করানোর জন্য, কারণ আমি মাত্র 10% পাবো, আমি মালিক, কারণ আমার কাছে মাত্র 10% আছে। যদি আমার কাছে এর 90% থাকতো, এবং কোম্পানি আমার কাছে মনে করো 90% আছে, আর তোমাদের সবার কাছে, নর্মাল লোকের কাছে, মালিকের কাছে আছে 90%, কিন্তু নর্মাল লোকের কাছে 10%। তার মানে কোম্পানি যদি 1,000 কোটি টাকা লাভ করে, তার মানে এখানে 1,000 কোটি টাকা যদি লাভ করে, তার মানে এখানে কিন্তু 900 কোটি টাকা কিন্তু মালিক পাবে, আর মাত্র 100 কোটি টাকা কিন্তু শুধুমাত্র মানুষকে দিতে হবে। তাহলে কি করে কোম্পানি চেষ্টা করবে যে কোম্পানিটা গ্রোথ করানোর, কারণ প্রফিট হলে তো বেশি পাবে। আর যখন কোম্পানি প্রমোটার হোল্ডিং কম থাকবে, তার তখন কতটা মানে ইম্পর্টেন্ট থাকবে না যে সামান্য তো আমি পাবো, আমি তো সামান্য ভাগিদারিতে আছি, অত মাথা ঘামিয়ে লাভ নেই। তার মানে মালিক পক্ষ যত বেশি থাকবে প্রমোটার হোল্ডিং, তত বেশি কোম্পানিটা তোমাদের জন্য স্ট্রং। আরো একটা জিনিস তোমাদেরকে পরের ক্লাসে আসবে, এখান থেকে দেখে নাও। দেখো মনে করো না কোনো একটা মালিকের কাছে 50% ছিল, দেখা যাচ্ছে 2 মাস পরে এটা 52% হয়ে গেছে, তার মানে এটা কিন্তু ভালো। তার মানে মালিক 50% ছিল, পরের বারে কিছুটা ফের কিনে নিয়েছে মার্কেট থেকে, মানে আমাদের কাছ থেকে মালটা কিনে নিয়েছে, কিনে নিজের মানে হোল্ডিং। কি বাইব্যাক করেছে? হ্যাঁ, বাইব্যাক করেছে বা ওপেন মার্কেট থেকে তুলেছে, নর্মালি বাইব্যাকটা ধরে চলো। তাহলে কোম্পানি যখনই বাইব্যাক করছে, 50% থেকে কোম্পানি 52% হয়েছে, তার মানে একটা কথা ভাবো, কোম্পানিটা কতটা ভালো কতটা খারাপ আমরা কিন্তু অ্যানালাইসিস করে সম্পূর্ণটা জানতে পারি না, কিন্তু যে মালিক যে পরিচালনা করছে সে কিন্তু জানে তার কোম্পানিটা কতটা ভালো। তার মানে সে 50% থেকে আরো মালটা বাড়িয়েছে, তার মানে সে জানে যে আমার কোম্পানিটা ভালো গ্রোথ হচ্ছে, মানে আজকের 50% আমার কাছে আছে, আমি 1 কোটি টাকা প্রফিট করছি, তার মানে 1,000 কোটি টাকা প্রফিট করছি মনে করে নাও। তাহলে যদি আমার কাছে আরেকটু বাড়ে, তাহলে নিশ্চয়ই আমার প্রফিটটাও বাড়বে, কারণ দেখা যাচ্ছে যে আমার কোম্পানি যে হিসেবে গ্রোথ হচ্ছে, তার মানে ধীরে ধীরে করে আমার কোম্পানির আজকে দাম আছে 1300 টাকা, কয়েকদিন পরে দেখা যাবে 2,000 টাকা হয়ে যাবে, কারণ ওই যে এটা কে বুঝতে পারবে সবথেকে ভালো? মালিক বুঝতে পারবে, কারণ মালিক কিন্তু ইন্টারনাল সব খবর রাখে, সেই জন্য মালিক কোম্পানির সম্বন্ধে সবথেকে বেশি জানে। তার মানে মালিক যে কোম্পানিটার সম্বন্ধে বেশি জানে, এক কোম্পানিটা যে ভালো, তার প্রমাণ তোমরা কিভাবে পাবে? যখন দেখবে মালিকের কাছে 50 থেকে 52% হয়ে গেল, 52 থেকে 53% হয়ে গেল, তার মানে এই কোম্পানিতে তোমরা চোখটা বন্ধ করে টাকা লাগাতে পারো, কারণ কোম্পানি স্বয়ং মালিক যে সবকিছু জানে, সেই টাকা লাগাচ্ছে, সেই নিজের শেয়ার বাইব্যাক করে নিচ্ছে, তার মানে এই কোম্পানিটা 99% টাইম কোম্পানিটা বেস্ট কোম্পানি, ভালো কোম্পানি। সেই ক্ষেত্রে আর বেশি এইগুলো এতটা মাথা না লাগালেও চলবে, এগুলো মাথা অতটা না লাগালেও চলবে, কিন্তু যেহেতু মালিক যদি বাই করে, উল্টোটা হলো মালিকের কাছে 50% আছে, পরের বারে দেখা গেল 48% হয়ে গেল, তারপরে বারে দেখা গেল 45% হয়ে গেল, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে কোম্পানি ধীরে ধীরে করে পালিয়ে যেতে চাইছে, নিজের শেয়ার নিজে বিক্রি করে দিচ্ছে, তার মানে ও জানে যে আমার কোম্পানির কন্ডিশন খারাপ, যে কোনো সময় ডুবতে পারে। তাহলে এরকম যদি তোমরা দেখবে যে প্রমোটার হোল্ডিং ধীরে ধীরে করে কমছে, কোথা থেকে দেখবে সেটা তোমাদেরকে দেখাবো পরে ক্লাস, টেনশন নেই, যা কিছু হবে তার একটা তোমার আপডেট থেকে যাবে। তার মানে যখন দেখবে এখানে মালিকের প্রমোটার হোল্ডিং কমছে, তার মানে তোমারও বুঝতে হবে যে এর কোম্পানির কন্ডিশন খারাপ বলে নিজেই পালিয়ে যাচ্ছে কোম্পানি ছেড়ে, তাহলে আমি কেন এই কোম্পানিতে টাকা লাগাবো, আমি এই কোম্পানিতে কেন থাকবো? আইপিএ হলে তো সেই সেম ব্যাপারটাই হয়, যে প্রমোটার তো ছেড়ে দিচ্ছে। তোমার কথাটা ব্রেক করলো, ফের বলো। আচ্ছা, তোমার কথা শোনা যাচ্ছে না, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে নাকি সমস্যা হচ্ছে? শোনা না, যাচ্ছে, শোনা শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা চলো, ওনার কথাটা ব্রেক করে গেছে, শুনতে পাইনি। তো তাহলে আমরা প্রমোটারটা বুঝলাম, এটা হচ্ছে কি ফ্রি ক্যাশ ফ্লো, সিএফসি বা সিএমপি,
ফ্রি ক্যাশ ফ্লো ব্যাপারটা কি, অর্থাৎ কোম্পানির সবসময় আপদকালীন তোমাদের একটা টাকা থাকে, দেখবে তোমাদের ব্যাংকে টাকা থাকে আর তোমাদের মানি ব্যাগে টাকা থাকে। এবার হচ্ছে কি মানি ব্যাগে টাকাটা হচ্ছে লিকুইড ক্যাশ, যে টাকাটা তুমি যে কোনো সময় বাড়িতে নিয়ে চলে যেতে পারো, কিন্তু ব্যাংকের টাকাটা তুলতে যেতে হয়। তেমন কোম্পানির রিজার্ভ থাকে, সেটা আলাদা, পরের বারে আমাদের আসবে। এই টাকাটা হচ্ছে পকেটে যে মানি ব্যাগে যে ক্যাশটা আছে, কোম্পানির ডয়ারে যে পড়ে আছে আপদকালীন টাকা, এটা দেখতে পাচ্ছ 40 থেকে বেড়ে 50 কোটি টাকা হলো, 50 থেকে বেড়ে 60 কোটি টাকা হলো। তার মানে হচ্ছে এই কোম্পানিটা ভালো, কোম্পানি নিজের এক্সপেন্স যেহেতু বাড়ছে, তার মানে কোম্পানি ধীরে ধীরে করে নিজের টাকাটা ডয়ারে বেশি বেশি করে রাখছে। মানে মানি ব্যাগে তোমার আজকে যদি 500 টাকা আছে, পরের মাস থেকে দেখা যাচ্ছে তুমি 600 টাকা রাখছো, তার পরের মাস থেকে 900 টাকা রাখছো। তার মানেটা কি, তার কাছে তোমার কাছে টাকা এক্সেস হচ্ছে বলে রাখছো। তার মানে সিএফসি ফ্রি ক্যাশ ফ্লো যত বাড়বে তত তোমাদের জন্য ভালো। এটা ডিটেলসও আসবে, আমরা তোমাদেরকে দেখাবো, এই ক্যাশ ফ্লোতে গিয়ে আমরা দেখাবো, বাকিগুলো দেখাবো। তার মানে সিএফসি যত বৃদ্ধি পাবে তত ভালো। কোনো সময় দেখবি যদি কমতে থাকে, তার মানে কিন্তু এই কোম্পানির সামান্য সমস্যা আসছে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। পরবর্তীতে আমাদের যেটা লাগবে সেলসটা আমাদের ডিটেলস আসবে, এটাও আমাদের ডিটেলস আসবে। আচ্ছা, এটার সম্বন্ধেও আমাদের ডিটেলস একটা ভিডিও আসবে, ঠিক আছে, ডিটেলস একটা আসবে। পিজিটা আছে, পিটার লিঞ্চে একটা থিওরি আসবে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এটা তো নর্মাল জিনিস, এটা তার থেকে একটু ভালো, আর এর থেকে ভালো একটা আছে পি ই জি ওয়াই রেশিও, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তার মানে এটা এমন একটা জিনিস যেটা দেখলে, যেটা আমাদেরকে এত কিছু দেখার দরকার নেই, এই একটা যদি দেখি এক আছে, এটা পিজি ওয়াই রেশিও ক্যালকুলেশন করে যদি এক বেরোয়, তার মানে এটা ভালো কোম্পানি। তার মানে যত ডিটেলস এর দিকে যাবো, ধীরে ধীরে করে অ্যাডভান্স এর দিকে যাবো, তত তোমার কিন্তু এগুলোকে খুব বেশি মাথায় রাখার দরকার লাগবে না। জাস্ট শেখার জন্য এগুলোকে শিখতে হবে। কারণ বেসিক পার্ট যদি তুমি না জানো, তাহলে অকার আকার কখা না জানলে তুমি কিন্তু শব্দ গঠন করতে পারবে না, তাহলে সেটা আমাদের পরে আসবে। তার মানে আপাতত আমরা যতটা তোমাদেরকে প্র্যাকটিস করালাম, সেটা হচ্ছে একটা বেসিক কোম্পানির একটা স্ট্রাকচার। এটা তোমাদেরকে অবশ্যই প্রতিটা কোম্পানিতে টাকা লাগানোর আগে বেসিক ব্যাপারটা তোমাদেরকে জানতে হবে। এইবার যেটা আমি তোমাদেরকে বোঝাবো, যেটা হচ্ছে কি এইখানে আসছে আমাদের পিইজি রেশিও। পিইজি রেশিওটা হচ্ছে কি, এটা হচ্ছে, এটা যেমন আমরা প্রাইস টু আর্নিং রেশিও দেখছি, তার মানে হচ্ছে কি এখানে কি হয়, পিইজি রেশিওটা আমাদের যেহেতু এসছে, এটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই লাস্ট, এটা আজকের আমাদের লাস্ট পার্ট। তো পিজি রেশিওটা খুব ইম্পর্টেন্ট, কিভাবে কাজ করে যদি তোমাদেরকে বোঝাই। মনে করে নাও আমরা এখানে দেখেছিলাম একটা রেশিও পি রেশিও, তারপরে দেখলাম পিই রেশিও, অর্থাৎ পি রেশিও মানে শুধুমাত্র এখানে প্রাইস আর আর্নিংটা লুকিয়ে আছে। তার মানে মনে করো একটা কোম্পানির নাম, এ বি সি, এর পি রেশিও মনে করে নাও 10, আর একটা কোম্পানি এ বি সি, সরি এ বি ডি করে দিলাম, এ বি ডি করে দিলাম, এর কোম্পানিও কিন্তু, এর এই কোম্পানিটা মোটামুটি পিইজি রেশিওটা কি হয় না, পিইজি রেশিওটার মধ্যে কি থাকে, এর মধ্যে কি থাকছে, এর মধ্যে থাকছে শুধু আর্নিংটা আসছে, মানে কোম্পানি কতটা লাভ করছে। আর পিইজি মানে গ্রোথ আসছে, মানে কোম্পানিটা কত হারে গ্রোথ করছে। তার মানে যদি আমরা কোনো কোম্পানি পিইজি এরও যদি 10 থাকে, এরও যদি 10 থাকে, তার মানে দেখা যাবে যে পিই রেশিও অনুযায়ী, আমি একটুখানি তোমাদেরকে আরেকটু ডিটেইলসে বোঝাবো ব্যাপারটা, তোমাদেরকে আমি বোঝাতে পারলাম পিই রেশিও কেন অতটা ইম্পর্টেন্ট না। একটা পি রেশিও আছে কোম্পানি এ বি, তার পি রেশিও মনে করে নাও 10, কোম্পানি বিসি এর পি রেশিও মনে করে নাও 10, কোম্পানি সিডি এর পি রেশিও মনে করে নাও 10। তাহলে দেখা গেছে যে এক বছর শেষে, আফটার 1 ইয়ার, কোম্পানি এবি প্রফিট করেছে, প্রফিট দিয়েছে 70%, এর পি রেশিও 10। কোম্পানি বিসি এরও পি রেশিও 10, কিন্তু এক বছর শেষে দেখা গেছে এক বছর পরে প্রফিট দিয়েছে মোটামুটি 30%। আর কোম্পানি সিডি এরও পি রেশিও মনে করো 10, এও এক বছর পরে প্রফিট দিয়েছে 10%। তার মানে কি বলছে, এই যে পি রেশিওটা শুধু দেখে যদি আমরা ইনভেস্টমেন্ট করি, শুধু পি রেশিওটা যদি দেখে আমরা ইনভেস্টমেন্ট করি, তাহলে কিন্তু আমাদেরকে ইনভেস্টমেন্টটা ভুল হবে। পি রেশিওটার মধ্যে শুধু আর্নিংটা লুকিয়ে, প্রাইসটা লুকিয়ে আছে, কিন্তু আর্নিংটা লুকিয়ে আছে, কিন্তু গ্রোথ লুকিয়ে নেই। আমরা ভালো করে জানি যে আজকের ডেটে যেটা ইনকাম করছে, ভবিষ্যতে সেটা বাড়বে, কিসের উপর ডিপেন্ড করে, কোম্পানির গ্রোথ কতটা হচ্ছে। তাহলে পিইজি রেশিওটা হচ্ছে কি, পিইজি রেশিওটা অনুযায়ী যদি কোনো কোম্পানির 10 হয়, মনে করো না পিইজি রেশিও
10, কথায় যাচ্ছি। কোম্পানি বিসি এর পিইজি রেশিও 10, কথায় যাচ্ছি। কোম্পানি এক্স ওয়াই, কোম্পানি এক্স ওয়াই এরও পিইজি রেশিও ইজ ইকাল টু 10। আফটার 1 ইয়ার্স দেখা গেছে এ 90% প্রফিট দিয়েছে, এও কিন্তু আফটার 1 ইয়ার্স 90% প্রফিট দিয়েছে। এটা 90 না, একটু কম হবে, আপ ডাউন হয়, এটা মোটামুটি ধরে নাও 91%। তার মানে হচ্ছে কি, এটা হচ্ছে কি পিইজি রেশিও, অর্থাৎ পিইজি রেশিও যদি দুটো কোম্পানির একই হয় তার মানে কিন্তু এদের প্রফিট রেশিওটা একই হবে। এই যে একটু আপ ডাউন হলো, এর জন্য আমাদেরকে পরের দিন আসবে পিটার লিঞ্চের ফর্মুলা, তার জন্য আমাদের ফর্মুলা বার আসবে, সেখানে ক্যালকুলেশন দেখানো হবে, সেগুলো শেখানো হবে। ওটা হচ্ছে ফাইনাল স্টেজ, ওটা ফাইনাল স্টেজ। তার মানে পিইজি রেশিওটা যদি কোনো কোম্পানি একই থাকে সেখানে প্রফিটটাও প্রায় একই হয়, কিন্তু পি রেশিও যদি একই হয় তিনটে কোম্পানি, সেখানে প্রফিটটা প্রায় তিন রকম, কেউ 70%, কেউ 30%, কেউ 10%। কিন্তু এই ক্ষেত্রে কি দেখা গেছে, এই ক্ষেত্রে 90%, 91%। বা যদি আরেকটা কোম্পানি থাকতো, মনে করো নাও এক্স ওয়াই জেড, এরও পিইজি রেশিও যদি জি রেশিও যদি 10 থাকতো, এও কিন্তু আনুমানিক 89 এর কাছাকাছি প্রফিট দিত। তার মানে তিনজনের কিন্তু প্রফিট 19-20। তার মানে পিজি রেশিওটা ঠিক আছে। এবার 19-20টাকে পুরোপুরি কিভাবে করব, তার জন্য পিটার লিঞ্চের ফর্মুলা আমাদের কাছে আসবে, সেটা আমরা পরের ক্লাসে আলোচনা, কারণ ওটা একটু সময় সাপেক্ষে, ওটা তোমাদেরকে লাইভ মার্কেটে লাইভ দেখাতে হবে, তোমরা ক্যালকুলেশন করতে পারছো কিনা, ওটা প্রায় আধা ঘন্টার কেস আছে, তার বেশি হয়তো 1 ঘন্টা লাগতে পারে। সেই জন্য পরের ক্লাসে ওটা নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে ইনভেস্টমেন্ট করার আগে কোনো কোম্পানি তোমাকে জানতে হবে সেটা কোন গ্রুপের কোম্পানি। মার্কেট ক্যাপ অনুযায়ী আমরা বুঝবো যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ না স্মল ক্যাপ। লার্জ ক্যাপ হলে প্রফিট মিডিয়াম, প্রফিট কম হবে, লাভও রিস্কও কম থাকবে। তারপরে আমরা তোমাদেরকে বলছি মিডিয়াম, মিড ক্যাপে কিন্তু বেশিরভাগ লোক টাকা লাগায়, কারণ মিড ক্যাপে প্রফিট মিডিয়াম থাকে, রিস্কও মিডিয়াম থাকে, কারণ লোক মিডিয়ামটাই পছন্দ করে। আর স্মল ক্যাপ, যারা 5 কোটি টাকার নিচে যার মার্কেট ক্যাপ, 500 কোটি টাকার নিচে যার মার্কেট ক্যাপ, তাকে আমরা লার্জ ক্যাপ বলছি। তা সেই ক্ষেত্রে কি হচ্ছে না, স্মল ক্যাপ বলছি, সেই ক্ষেত্রে রিস্ক অনেক হাই। যেমন তোমাদেরকে একটু আগে দেখালাম 3 টাকা 53 পয়সা স্টক জাস্ট 6 মাসের মধ্যে 3 লক্ষ টাকা পার হয়ে গেছে। তেমনই স্মল ক্যাপের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে মার্কেট ক্যাপ থেকে আমরা ডিসাইড করতে পারি। বাকি এখানে যেটা আমরা এখনো বুঝেছিলাম, এটা আমাদের একটু বোঝার দরকার ছিল। কোনো কোম্পানি যদি দেখো যে 1600 টাকার কাছাকাছি, 1612 টাকার কাছাকাছি চলছে, তার মানে সেখানে তোমাকে একটু ওয়েট করতে হবে, কারণ সেখান থেকে মার্কেটটা পড়লেও পড়তে পারে। কারণ এটা হচ্ছে হাই লেভেল, হাই চলে যাওয়া মানে মার্কেট পড়ার সম্ভাবনা বেশি থাকে। তার মানে 1612 টাকার কাছাকাছি চলে গেলে, যতক্ষণ না 1612 টাকাটা পার হয়ে 1613-14 টাকার কাছাকাছি যাবে, তখন পর্যন্ত এখানে বাইং করা যায় না। তেমন কোনো কোম্পানি যদি 1250 টাকার কাছাকাছি চলে আসে পড়তে হবে, তার মানে তোমাকে ভাবতে হবে, যদি বাই চান্স 1250টা ভেঙে 1249, 1268 থেকে চলে আসে, তার মানে স্টকটা চাইলে 700 টাকা অব্দি চলে আসতে পারে। তার মানে এই লেভেলের কাছাকাছি যখন আসবে, মনে করেন একটা কোম্পানির দাম 1250 টাকা, এই লেভেল, এই 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 1250 টাকা। এবার মনে করো না এটা আছে 1612 টাকা, দেখতে পাচ্ছ হাই। তার মানে হচ্ছে কি এই কোম্পানিটা যদি এখানে থাকে, এইখানে চলছে, আমরা কিন্তু এখানে বাই করবো না, যতক্ষণ নাই এটা হাই ব্রেক করে নতুন হাই তৈরি করবে, ততক্ষণ বাই করবো না। তেমনি যখনই নিচে স্টকটা পড়ছে, তুমি ভাবছো সস্তায় চলে এসছে, 1300 টাকায় চলে এসছে, বাই করবো না, ওয়েট করো, যতক্ষণ না পর্যন্ত স্টকটা পুল ব্যাক দেয়। পুল ব্যাক ব্যাপারটা বুঝবো, বা রিটেস্টমেন্ট ব্যাপারটা বুঝবো, বা আমাদের এই যে সাইকোলজিক্যালি যে রাইট টাইম ব্যাপারটা আছে, সেটা আমরা পরে ক্লাসে বুঝবো। রাইট টাইমটা যতক্ষণ না বুঝবো, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে এন্ট্রি করবো না। মনে করো স্টকটা পড়তে 1251 টাকার কাছে চলে, তার মানে মহা বিপদ আছে। এই স্টকটা চাইলে 1250ও ভেঙে দিতে পারে, তার মানে এখানে 1251 টাকা দিয়ে যদি ঘুরে স্টকটা আবার উপরের দিকে যায়, তখনই আমরা বাই করব। কারণ যখনই কোনো একটা স্টক পড়ছে সেখানে কিন্তু বাই করবো না, যখন কোনো একটা স্টক উঠছে তখনই বাই করা যেতে পারে, কিন্তু পড়ার সময় কিন্তু বেশিরভাগ টাইম বাই করাটা মানে বিপদ। এটা মাথায় রেখো, যেটা দাম বাড়ছে সেটা আরো অনেকটা বাড়তে পারে, যেটা দাম কমছে সেই ক্ষেত্রে কিন্তু কোনোদিন তোমরা অ্যাভারেজ করবে না, যে কমে যাচ্ছে নিচে যাচ্ছে আরেকটু অ্যাভারেজ করবে, এটা জীবনে করবে না, এটা কিন্তু মহাবিপদ। এটা করে প্রচুর লোক ফেসে গেছে, সেটা আমি তোমার ডিটেলস এর দিকে পরের দিকে বেরোবো। এবার তোমাদের যদি এইটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে, যতটুকু শেখানো হলো, তাহলে প্রশ্ন করতে পারো, উত্তর দিয়ে দেবো। হ্যালো, হ্যাঁ বলো। বলছি স্যার, রেকর্ডিংটা যে আপনি দেন, এই পেন্সিলে যেগুলো লেখেন এগুলো কিন্তু থাকে না। আমিও জানি না কেন থাকে না। এটা হলে খুব ভালো হয়, বিশেষ করে এই ফান্ডামেন্টালে। অবশ্যই আমি এটা মাথায় রাখবো, বা কোন একটা সমস্যা হচ্ছে আমি এটা দেখে নেবো। আমি এর আগেও দুটো রেকর্ডিং এ দেখেছিলাম যেটা উঠছে না। না, একটাও আসে না কিন্তু, হ্যাঁ আমি ওটাও যে দেখি। বাড়াবাড়ি। ঠিক আছে, আমি ওটা দেখবো কি করা যায়। আচ্ছা, প্রশ্ন কোনো আছে তোমার? হ্যাঁ বলো। স্যার একবার শর্টের মধ্যে পুরোটা
একটু করে বা আরেকবার রিপিট করা যাবে, মানে ছোট করে? হ্যাঁ অবশ্যই করে দেবো, সমস্যা নেই। বাকি কার মনোজিৎ কিছু বলবে? স্যার বলার ছিল যে স্যার ইন্ট্রা আর হচ্ছে স্যার স্ক্যাল্পিং এর মধ্যে ডিফারেন্সটা স্যার কি? স্যার দুটোই তো স্যার শর্ট টার্মে করা যায়। ইন্টারডে আর স্ক্যালপিং এর মধ্যে হ্যাঁ, দেখো, স্ক্যালপিং আর ইন্টারডের মধ্যে পার্থক্যটা বেশি কিছু না। স্ক্যালপিং বলতে হচ্ছে ছোট ছোট মুভ ক্যাপচার করা, শর্ট জাস্ট টাইম যেটা plan। একদম শর্ট, মানে শর্ট মানে 10 মিনিট 15 মিনিটের মধ্যে প্রফিট নিয়ে নেওয়া। ঠিক আছে, জাস্ট একটা ক্যান্ডেলের মধ্যে প্রফিট নিয়ে বেরিয়ে যাও। যখন কোনো মোমেন্টাম বিল্ড আপ হচ্ছে, ফলো আপ নেবে, সেই সময় জাস্ট একটা ক্যান্ডেলের মধ্যে প্রফিট নিয়ে বেরিয়ে যাও, সেটাকে অ্যাকচুয়ালি আমরা স্ক্যালপিং বলে থাকি। শর্ট টাইমে এন্টারটেনমেন্ট করে বেরিয়ে যাবে। হ্যাঁ একদম। আর হচ্ছে স্যার ইন্টার মধ্যে স্যার যেটা আমরা 5 মিনিটে বেটার হবে না স্যার 15 মিনিটে বেটার হবে স্যার? তোমরা যেহেতু নতুন 5 মিনিটটা করবে, 15 মিনিটটা 5 হচ্ছে মিনিট। গিয়ে বেশি স্ট্রং। বাট যখনই ইন্টারনেটে ট্রেড করবে, 15 মিনিটের টাইমে ক্যান্ডেলটা দেখে নেবে। 15 মিনিটে যদি ক্যান্ডেলটা বুলিশ থাকে, তবে 5 মিনিটেরটা 15 মিনিটে ব্যাকে গিয়ে আমি 5 মিনিটে ট্রেড করবে ট্রেড করবো। অবশ্যই। ঠিক আছে, এটাই জানার ছিল স্যার। চলো, আর একটা কথা জানার ছিল, হ্যাঁ বলো। তো আপনি প্রথমেই বললেন যে 0.5 এরটা করলে বেশি হয়, কিন্তু স্যার ওখানে তো আমাদের তো রিস্কটা খুব হাই থাকে, রিস্কটা কোনটা 30 কোনটা কথা প্রথমে বলছো? যখন বলেছিলেন একদম। আচ্ছা, 0.5 মানে বুঝতে পারলাম না, কি বোঝাতে চাইছো? আপনি বললেন যে 0.5 মানে 50 পয়সা লাগালে 1 টাকা প্রফিট, আর হচ্ছে 23 টাকা লাগালে 1 টাকা প্রফিট। হ্যাঁ সেখানে আমি বলেছি হ্যাঁ, তো ওখানে তো স্যার আমি যদি 50 পয়সা লাগাই, সেখানে তো আমার কোম্পানির যে রেশিওটা যে আছে, যে ভ্যালুটা, সেখানে তো আমার রিস্কটা হাই থাকছে। না না, রিস্ক হাই থাকছে না। দেখো এই ক্ষেত্রে তো আমরা ওটা স্টকের দাম বলছি না, ওটা তো স্টকের দাম না। স্টকের দাম 50 পয়সা থাকলে রিস্ক আছে, 1 টাকা 2 টাকা 10 টাকা 20 টাকা স্টকের দাম রিস্ক আছে। কিন্তু এই যে বুক ভ্যালু যদি কম থাকে তোমার এর তুলনায়, শেয়ার প্রাইসের তুলনায়, তাহলে ভালো, সমস্যা নেই। পি পি রেশিও যদি কম থাকে, এটা শুধুমাত্র আমাদের আর্নিংটা 1 টাকার এগেইনস্টে কত টাকা লাগাতে হচ্ছে, সেটা পিটা হচ্ছে কি, যদি 10 হয় তারপরে 1 টাকা ইনকাম করার জন্য 10 টাকা লাগাতে হচ্ছে। পি যদি 1 হয় তারপরে 1 টাকা ইনকাম করার জন্য 1 টাকা লাগাতে হচ্ছে। তাহলে পি দেখে আমরা এটা বুঝতে পারছি যে কোম্পানিতে কত টাকা লাগালে কত টাকা পাবো। প্রফিট করা যাবে। হ্যাঁ একদম। চলো এটা নেক্সট হচ্ছে কথা কথা। আছে। বলছি স্যার, আজকে তো অপশন গ্রিক দেখানোর কথা ছিল, আচ্ছা, স্টকটা অপশন ছিল। গ্রিক্সের কথা ছিল। অপশন গ্রিক্সের আমাদের অলরেডি একটা ক্লাস হয়েছিল। তো আজকের যে তোমাদের এই ক্লাসটা রেকর্ডিং আমি দেবো। তো অপশন গ্রিক্সের মধ্যে মেবি আমাদের বাকি ছিল গ্রামা আর ভেগা। গ্রামা আর ভেগাটা বাকি ছিল। অপশন গ্রিক্সটা নিয়ে আমি একটা ক্লাস করে দেবো, সমস্যা নেই। অপশন গ্রিক্সের মধ্যে আমরা শুধুমাত্র আলোচনা করেছিলাম থিটা আর গামাটা। থিটা গামাটাই করে আইপিবি করা হয়নি। সাথে সাথে কয়েকটা আমরা বাদ বাদ গেছে। আইপিবি কতটা থাকলে ঠিকঠাক হবে, বা অপশনের ক্ষেত্রে আমরা কখন অপশন সেলিং করব, কখন অপশন বাইং করব। সাথে সাথে আমরা ইন্ডিয়া ভিক্সটা কিভাবে ফলো আপ নেব, কয়েকটা একটুখানি পার্ট আমাদের বাকি আছে। সেই জন্য আমি আজকে ওটা নিলাম না, পরের দিনে মেবি চেষ্টা করব একটা ফুল ক্লাস দেওয়ার এরপর, বুঝেছো? কারণ এখন আমরা তোমাদেরকে স্পেসিফিকলি অপশন ট্রেডিং করতে তো বলছি না। আর অপশন ট্রেডিং করতে বললে তোমরা ডুবে যাবে। কারণ অপশনটা আমি এই জন্য এখনই শেষ করছি না, কারণ তোমরা এখন ইন্টারনেট ট্রেডটা করো, তো অপশনটা এখন করতে যেও না। অপশনটা আমি চাইছি আর একটা ক্লাস হতে তোমাদেরকে দেবো ভালোভাবে। সেই জন্য এখন পুরো কমপ্লিট করে তোমাদের অপশন ট্রেডিংটা শুরু করে দাও। অপশন ট্রেডিংটা শুরু করলে তোমাদের লস হওয়ার চান্স প্রায় প্রচুর। কারণ ট্রেডিংটা মেন করো, ইকুইটিতে ট্রেড করো, কিন্তু অপশনে গেলে সমস্যাটা খুব বেশি ক্রিয়েট হবে। সেই জন্য ওটাকে আমি আজকে করলাম, যাতে তোমরা অপশন শেষ হয়ে গেলে অনেকে অপশন ট্রেডিং করা শুরু করে দেবে। বুঝলি, অপশনটাকে শেষ করলাম না। অপশনে শুধুমাত্র ওয়াইটাকে দেখিয়েছিলাম তোমাদেরকে, কয়েকটা পার্ট গামা থিটাটা তোমাদের থিটা আর ডেল্টাটা দেখিয়েছিলাম। কারণ অপশন ট্রেডিং করতে এখন তোমাদেরকে আমি বলিনি, জন্য ওটাকে আমি রেখেছি, ওটা আমি ক্লাস করে দেবো, সমস্যা নেই। আর স্যার আমরা কি ইন্টারনেট ট্রেডিং করব, তো কত অবশ্যই। টাকা নিয়ে নামতে হবে?